নমস্কার, মুক্ত আবহ ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক বন্ধুরা, আমি প্রসেনজিৎ আবারও ফিরে এলাম। আমাদের যে ধারাবাহিক যে আমাদের এপিসোড চলছে, তেতো কথা মিষ্টি জবাব। ইতিমধ্যে আপনারা বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে আমাদের এই স্টুডিও দেখেছেন, ইন্টারভিউ সাক্ষাৎকার দেখেছেন, তাদের মতামত শুনেছেন, সেটা তৃণমূল কংগ্রেস হোক অথবা কংগ্রেস অথবা বিজেপি। আজকেও আমরা সেরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পেয়েছি, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। কিন্তু সত্যি কথা বলতে তার সাথে পরিচয় করানোর আগে আমি নিজেই একটু ধন্দে আছি যে তিনি কি আদৌ বর্তমান সময়ে রাজনীতি করছেন, বা তিনি কোন রাজনৈতিক দলের সাথে আছেন, বা তার রাজনৈতিক জীবনের অস্তিত্ব কি বর্তমানে আদৌ আছে। নানাবিধ প্রশ্ন আমার নিজের মধ্যেই আছে। ফলে আমি জোর গলায় বলতে পারি না যে তিনি রাজনীতি করছেন বা রাজনীতি ময়দানে আছেন। তবুও তৃণমূল কংগ্রেসের বর্তমান শহরে এক নামে চেনা, বর্তমানে অবহেলিত বঞ্চিত, সেগুলো আমরা পরে আসবো। যার নাম সবাই জানেন, যার চোখের জল বিখ্যাত হয়ে আছে পৌর নির্বাচনে টিকিট প্রাপ্তি, যখন টিকিট বন্টন হয় তখন, তিনি হচ্ছেন আব্দুল রব। আমাদের আজকে স্টুডিওয়ে আব্দুল বাবু হাজির হয়েছেন। উনি যদিও সময় দিয়েছেন, কারণ উনি নিজে রোজা রেখেছেন, তারপরেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, এটা একটা বিশাল আমাদের বড় ব্যাপার। তো আব্দুলবাবু, আপনাকে প্রথমে জিজ্ঞেস করি, আপনি কি রাজনীতি করছেন না ছেড়ে দিয়েছেন? প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক জীবন যখন শুরু করি সেদিন থেকেই শপথ নেওয়া ছিল আমি তো রাজনৈতিক বিচরণ ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখবো এবং আইডিওলজিক্যাল চেঞ্জেস না এনে একই ধারায়, প্রবাহমান ধারাতে আমি একই গতিতে একই রকমভাবেই নিজেকে নিযুক্ত রেখে, মানে কংগ্রেস থেকে আপনি তৃণমূলে এসছেন, তো কংগ্রেসের আইডিওলজি আর তৃণমূলের আইডিওলজি একই? এক 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 গান্ধিয়ান আইডিওলজি। তো আইডিওলজি অফ কংগ্রেস অ্যান্ড তৃণমূল আর গান্ধিয়ান আইডিওলজি। বর্তমান সময়ে আপনি কোন দলে আছেন? তৃণমূল দল, অবশ্যই তৃণমূল দল। আমি জেলা তৃণমূল কংগ্রেসের। আপনি রাজনীতি করছেন? আপনাকে তো এখন দেখাই যায়। জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম আমি একজন সদস্য এই মুহূর্তে। ঠিক আছে, আমি যদি রাজনৈতিক যদি কোনো পদও না থাকে, কিন্তু তার মানে তৃণমূল দলের সমর্থক হয়ে থাকাটাও তো অপরাধ নয়, সেটাও আমি হতে রাজি আছি। কিন্তু আপনার দিনের পর দিন ডিমোশন হচ্ছে, ঠিক আছে, এই এতদিন ধরে দলের জন্য এত কিছু করে, এবং আমরা জানি গত পৌরসভা ভোট, দুঃখিত, গত বিধানসভা ভোটে বিধায়কের জেতার পেছনে যে হাতে গোনা 4-5 জন নেতার বা রাজনৈতিক ব্যক্তিত্বর সব থেকে বেশি অবদান, তার মধ্যে আপনি একজন। যেমন কাঞ্চন কাজী ছিলেন, পাপ্পু আহমেদ ছিলেন, নুরুল আলম ছিলেন, যারা মাঠে নেমে লড়াই করেছেন বিধায়কের হয়ে, তার মধ্যে আপনি একজন। তো সেই জায়গা থেকে জেলা কমিটির আপনি সাধারণ সম্পাদক ছিলেন, সেখান থেকে এখন ন্যূনতম প্লেন সদস্য। তো এই যে ডিমোশন আপনার, এইটা আপনি কোন চোখে দেখছেন? না, এর মধ্যে কোনো মানে দেখুন, যারা রাজনীতির জগতের মানুষ, রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, আপস অ্যান্ড ডাউনস পলিটিক্সে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কখনো কেন্দ্রীয়, আমাদের যারা অনেকেই রাজনীতিতে থেকেছি, কেন্দ্রীয় সরকারের আমাদের কংগ্রেস আমরা যখন তৃণমূল তৈরি হয়নি তখন কংগ্রেস ছিল। কংগ্রেসের এমপি পশ্চিমবাংলা থেকে অনেকে জিতে গেছেন। একসময় হায়েস্ট জিতেছেন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হন 1984, জেতার পর 85-এ। সেই সময়ে যখন পশ্চিমবাংলার সব থেকে হায়েস্ট, আমাদের এই যাবৎকাল পর্যন্ত হায়েস্ট, তখন কংগ্রেসের এমএলএ এমপি গিয়েছিল। কয়েকজন মন্ত্রী হয়েছিলেন, সবাই তো হতে পারেননি। তাহলে এমপি হয়ে নির্বাচিত হলেন, তারা সবাই মন্ত্রী হবেন এমন কোনো তো মানে নেই। 84 সালের রাজনৈতিক পরিপ্রেক্ষিত না, আমি বলছি যারা জিতে গেছে আজকের দিনে দাঁড়িয়ে বলুন, আজকের দিনে দাঁড়িয়ে বলুন, আমাদের যারা সাংসদ নির্বাচিত হয়ে গেছেন তৃণমূল দল থেকে, বর্তমান দলের কথা উদাহরণ দিই, আমাদের সংসদীয় দলের যে নেতৃত্ব সেখানে যারা দিচ্ছিলেন এতদিন ধরে, বর্ষিয়ান যারা নেতৃত্ব দিচ্ছিলেন সংসদে, আজকে তাদের পরিবর্তন ঘটেছে, এখন অন্যজনের দায়িত্ব এসেছে। তার মানে কি তারা ডিমোশন হয়ে গেছে? এইভাবে বলা যায় না রাজনীতিতে। যখন যেটা মনে করেন যে হ্যাঁ এই মুহূর্তে এটা হলে ভালো হয়। আপনার এই ডিমোশনটার ক্ষেত্রে কি দলের প্রভাব বেশি না কোনো ব্যক্তির প্রভাব বেশি? না, এটা দল, যেহেতু দল পদ ঠিক করে দেয়, তার মানে দল আপনার কাজে খুশি নয় বলে আপনার ডিমোশন হয়েছে। পদ ঠিক করে দেয়,
সেহেতু আমি এই জায়গাতে দাঁড়িয়ে এইটুকু বলতে বাধ্য যে দল এইটাই তালিকা ঠিক করে দিয়েছে। আমার দলের তালিকা যে তালিকা ঠিক করে দিয়েছে তাতে আমাকে তাহলে যে দলের জায়গায় দৃষ্টিভঙ্গিতে রেখেছেন, আপনার কর্মদক্ষতা যে কমে গেছে। জায়গা আমাকে দেওয়া হয়েছে, আমি সেই জায়গাটাতে এই মুহূর্তে মনে করেছেন তারা যোগ্য, আমি মেনে নিয়েছি, নো প্রবলেম। এটা তো অযোগ্যতার প্রমাণ, যেখানে জেলা সম্পাদক সাধারণ সম্পাদক থেকে ডিমোশন হয়ে সাধারণ একজন প্লেন মেম্বার, না, তাহলে তো আপনার ওইটা ডিমোশন হয়েছে। তাহলে তো ওটা বলতে হয় যে লোকসভার যিনি বিরোধী দলে সংসদীয় দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তো নেই, আজকে অন্যজন দায়িত্বে রয়েছেন। তিনি তো আমি চলে আমি গেছেন। আমি না, সরে যাননি, ঠিক আছে, যাই হোক, যে কোনো যেভাবে ব্যাখ্যা করুন, তিনি নেই, তাহলে ডিমোশন হলো তা নয়। যখন দল মনে করছে যাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে, মনে করছেন দল, বাস্তবিক ক্ষেত্রে কি হবে সেটা আলাদা কথা, কিন্তু দল যেটা মনে করেছে সেটা মেনে নিতে হবে, আমি সেটা মেনে নিয়েছি, নো প্রবলেম। তবে একটা কথা মনে রাখি আমি, যে টুডেজ পেন টুমরোজ গেইন। যদি কোনো জায়গাতে আপনার কথাতে যদি মনে হয় আমার সঙ্গে থাকা মানুষজন, ভালোবাসা, যারা বর্ধমান শহরের মানুষজন আমাকে ভালোবাসেন, তারা যদি কোথাও কোনো রকমভাবে এতে ব্যথা পেয়ে থাকেন, আমি তাদের বলবো আজকের ব্যথা আগামী দিনের লাভের কারণ হতে পারে। এটা অপেক্ষা কি করুন। আপনি আগামী ভবিষ্যৎ রাজনীতির কিছুটা ইঙ্গিত দিচ্ছেন? ভবিষ্যৎ রাজনীতি না, রাজনীতিতে আপস অ্যান্ড ডাউনস আছে, প্রথমেই বলেছি। দেয়ার ইজ নো সিওরিটি যে আমি এই পদেই চিরদিন চিরজীবন থাকবো, এই সিওরিটি পলিটিক্সে কখনো কারোর ক্ষেত্রে হয় না, কোনোদিনই হয়নি। ফলে বর্তমানে আপনার যে অবস্থান দলে, সেটাকে আপনি খুশি মনে মেনে আমি নিচ্ছেন? সাদরে গ্রহণ করেছি। তাহলে এখানে আমার প্রশ্ন, হ্যাঁ, যে যখন পৌরসভা ভোটে আপনি টিকিট পেলেন না দলের সিদ্ধান্ত অনুযায়ী, তাহলে তখন আপনি প্রকাশ্যে অশ্রু রোদন করে, সেটা কিন্তু সেটা কি দলের, নাটক ছিল? সেটা কিন্তু আমি আপনাদের চ্যানেলে ইতিপূর্বে বলেছি, দলের বিরুদ্ধে তখনও কোনো মন্তব্য করিনি, একটাও কথা বলিনি, আজও দাঁড়িয়ে সেই বিষয়ে দলের বিরুদ্ধে একটাও মন্তব্য করছি না। কিন্তু যে চোখ থেকে জল পড়ার কথা বলছেন, অশ্রু বিসর্জনের কথা বলছেন, ওটা নিশ্চিতভাবে মনোকষ্টের একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে যারা রাজনৈতিক ক্ষেত্রে বিচরণ করেন, শুধুমাত্র না, আমার এখানেই প্রশ্ন, সেবামূলক চিন্তা ভাবনা নিয়ে, তাদের একটা ইচ্ছা, এটা মনের কোণে না কোথাও আমি না এখানেই কোথাও প্রশ্ন থাকে, রববাবু, জনপ্রতিনিধি হওয়ার। সেটার থেকে যখন হতে না পারার সেই সুযোগ ছিল, ওটা হতে পারিনি দেখে মনের কষ্টে আমার বহিঃপ্রকাশ ঘটেছিল, হচ্ছে যে তার চক্ষু না অশ্রু এখানে বিসর্জন আমার দুটো হয়েছিল। প্রশ্ন। এটা ক্ষোভ ছিল না। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যারাই দল করেন বা যারাই রাজনীতিতে আসেন, তারাই কিছু একটা উচ্চাকাঙ্ক্ষা বা আশা থাকে, যে যে যেভাবেই হোক, কেউ চায় আমি ব্লক সভাপতি হব, কেউ চায় কাউন্সিলর, কেউ চায় ওয়ার্ড সভাপতি হব, যে যেরকম যোগ্যতায়। তো আপনারও এরকম একটা ইচ্ছা ছিল, আমি ওই টিকিট পাবো, ঠিক আছে, মেনে নিলাম। সেই মনোকষ্টে আপনার চোখে দিয়ে জল এসেছিল, কিন্তু আপনার চোখ দিয়ে জল এলো কেন যখন আপনি দলের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করেন এবং দল সমস্ত কিছু ভেবেচিন্তে আপনাকে টিকিট দেয়নি? তাহলে আপনার মনোকষ্ট হলো কেন? কেন আপনি সাদরে দলের সিদ্ধান্তটা মানতে পারেননি? সেই না, তা আপনারা নিশ্চয়ই ভুলে যাচ্ছেন, 21 সালের পরে নির্বাচন হয়েছিল 22 সালে, 22 সালের পরে আজ 26 সাল, 4 বছর। 24 নির্বাচন হয়েছে না না, লোকসভা। পুরো নির্বাচনের কথা, হুম। যেটাতে জলের কথা বলছেন, তাহলে 22-এর পরে 26, 4 বছর অতিক্রান্ত, 5 বছর প্রায় মোটামুটি। তাহলে এই 4-5 বছর ধরে আমি তো দলের সঙ্গে আছি, তাহলে মনোকষ্টটা, বললাম তো, মনোকষ্টের বহিঃপ্রকাশ অশ্রু জল, এর বাইরে আর কিছু নয়। তো ক্ষোভের ব্যাপার তো ছিল না, ক্ষোভের ব্যাপার থাকলে তো আমি দলটা করতাম না, ক্ষোভের ব্যাপার থাকলে তো আমি দলের, প্রকৃত অর্থে আপনি দলটা এখনো করছেন? অবশ্যই অবশ্যই দল করছি। এবং আমাকে দল যেখানে যে দায়িত্ব যখন যেটা দিয়েছে, বিগত দিনে দিয়েছে, সেটাও পালন করেছি, আগামী নির্বাচনে যে দায়িত্ব দেবে সেটাও পালন করব। এবং 100% নিজের নিকড়ে দিয়ে, মানে নিজেকে কারণ আপনি উজাড় একটা করে কথা দিয়ে বলেন, দলের অতীতে জন্য যা করব। দায়িত্ব দিয়েছে আপনি পালন করেছেন, ভবিষ্যতে যা দায়িত্ব দেবে আপনি পালন করবেন। অবশ্যই। মানে এর মধ্যে আপনি এটা স্বীকার করছেন বর্তমান সময় দল আপনাকে কোনো দায়িত্ব দেয়নি? বর্তমান সময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে, দল তো আমার সংগঠনের একটা সাধারণ সদস্য হিসেবে রেখেছেন।
ওটা তো অনেকেই আছেন, কি হ্যাঁ, দায়িত্ব পালন তাতে করছেন? তাতে কি আছে? তাতে কি দায়িত্ব পালন তাতে করছেন? দায়িত্ব নিশ্চয়ই, কে বললো কটা দায়িত্ব নেই? পথসভা করেছেন কে বিধানসভা নির্বাচনের কে আগে? কে বললো দায়িত্ব নেই? কটা এসআইআর নিয়ে প্রতিবাদ অনেক করেছেন? অনেক অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক প্রোগ্রাম হয়েছে। সমস্ত প্রোগ্রাম ক্যামেরা বন্দি করে পাঠানোটাই তো প্রোগ্রাম নয়। মানুষের কাছে, মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়াটাই হচ্ছে প্রোগ্রাম। আমি মানুষের হৃদয়ে পৌঁছে গেছি কাজের মধ্য দিয়ে। তো মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন, সেই আত্মবিশ্বাস ছিল বলেই পৌর ভোটে টিকিট না পাওয়ার যন্ত্রণাটা আরো বেশি বেরিয়ে এসেছিল। তখন তো বহিঃপ্রকাশ ঘটেছিল, আমি তো বলেছি, ওটাতে এক কথার উত্তর আমি দিয়েছি যে হ্যাঁ, আমার আমার ওটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, আমার মনোকষ্টের বহিঃপ্রকাশ। আচ্ছা, আমি একটু পুরোনো দিনের ফ্ল্যাশব্যাকে একবার যাচ্ছি, তারপর আমি বর্তমান সময়ে আলোচনা করব। কোনো কারণ অসুবিধা অনেক দিন পর আপনাকে পেলাম। 100 সম্ভবত আমার মনে আছে আপনার সাথে আমরা বসেছিলাম পৌর ভোটের আগে আমাদের এই স্টুডিওয়ে। তো প্রায় 3-3.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, আপনাকে আমরা সামনাসামনি পেয়েছি আবার। তো শেষ প্রশ্ন অতীতের, ওই যে আপনার টিকিট না পাওয়ার, পৌরসভার টিকিট না পাওয়ার যে ঘটনাটা দলের সিদ্ধান্ত বলে আপনি বারবার বলে যাচ্ছেন, আপনি এখন যেহেতু রোজা রেখেছেন, এখন অপ্রিয় বেশি প্রশ্ন আপনাকে পড়ে কোনো বিব্রত অসুবিধা করতে নেই, চাই না। কোনো অসুবিধা তো নেই। সেক্ষেত্রে আপনি সত্যি অর্থে বলুন তো, ওটা দলের সিদ্ধান্ত হিসেবে আপনি চাপিয়ে দিচ্ছেন, না আপনার টিকিট না পাওয়ার পেছনে কোনো একজন বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তির প্রভাব ছিল বলে আপনি মনে করছেন? না 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 না, এটা অবশ্যই দল টিকিট দেয়, কোনো ব্যক্তি টিকিট দেয় না। আপনারা ভুল করেন এই জায়গাটাতে। যে কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন, সেটা সামগ্রিকভাবে দলের সিদ্ধান্ত, কোনো ব্যক্তির সিদ্ধান্ত কখনোই এটা নয়। তাই যদি হয়, আমি এই উত্তরটাই আপনার কাছে চাইছিলাম, তাই যদি হয়, যে বিধানসভা ভোটে খোকন দাসের হয়ে আপনারা জান প্রাণ করে লড়েছিলেন, অথচ পৌরসভা টিকিট না পাওয়ার পর সেই খোকন দাসের সঙ্গে আপনার মানসিক দূরত্ব এবং শারীরিকভাবে দূরত্ব বাড়তে শুরু করে এবং প্রচণ্ড একটা তীব্র জায়গার দূরত্বটা বাড়তে শুরু করে, কেন? না, এটা ভুল হচ্ছে। ওই নির্বাচনের পরে কখনোই নয়। ওই নির্বাচনের প্রতিটা, যদি আপনারাও চ্যানেলগুলো দেখেন পুরনো, আপনাদের কাছেও থাকবে, ওই 22-এর পুরসভা পৌরসভা নির্বাচনে 35টা ওয়ার্ডের মধ্যে কম বেশি 23-24টা ওয়ার্ড আমি চষে বেরিয়েছি, বক্তৃতা করে বেরিয়েছি। জনসংযোগ, মানুষের সঙ্গে থাকা, দলের হয়ে দলের দায়িত্ব করেছেন, দলের হয়ে আমি কথা ব্যক্তি বলা, হিসেবে বলছি। দলের হয়ে কথা বলা। হ্যাঁ, তখন তো খোকন দাসই বর্ধমান দক্ষিণের বিধায়ক। তখন তো খোকন দাসই তো বর্ধমান দক্ষিণের 35টা ওয়ার্ডের কোথায় কে বক্তৃতা করবে, কোন জায়গাতে, কোন স্ট্রিট কর্নারে যাবে, কোথায় জনসভা করবে, তালিকা তো সে বসে একটা জায়গাতে ঠিক করে দিত। সে তালিকা আমাদের লিস্ট ধরিয়ে দিত। ও, আমরা, তখনও কি তার মানে আপনার সামনে ললিপপ ঝোলানো ছিল? না না, ললিপপের প্রশ্ন নয়। একটা দল যখন হয় তখন সংঘবদ্ধভাবে একটা দলের নেতৃত্বকে মানতে হয়। তো দলের যখন বর্ধমান দক্ষিণ, মানে পুরসভাটা হচ্ছে বর্ধমান দক্ষিণের মধ্যে, বর্ধমান দক্ষিণের তখন বিধায়ক নির্বাচিত হয়েছে খোকন। খোকন স্বাভাবিকভাবে বর্ধমান দক্ষিণ এলাকা 35টা ওয়ার্ড নিয়ে তার বিধানসভা, স্বাভাবিকভাবে দল তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন পরিচালনার জন্য। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সে তার ভূমিকা পালন করছে যেভাবে, আমরা যারা দল করছি আমরা সেভাবে তার নির্দেশ, তার নির্দেশনা, তার সিদ্ধান্ত সেভাবে মেনে আমরা কাজ করেছি। এটা তো বাস্তব, তার বিরুদ্ধে ক্ষোভের তো কোনো জায়গা ছিল না। তো আপনি একটু আগে বললেন যে সাধারণ মানুষের মনের মধ্যে যে ভালোবাসা আপনি অর্জন করেছেন, যে জায়গা অর্জন করেছেন, এতটাই আপনি ভালোবাসা অর্জন করেছেন যে আপনি আপনার পুরনো অফিসে বা জেলখানা মোড় এলাকায় আপনি এখন সেইভাবে ঘুরতেই পারেন না, ঢুকতেই পারেন না। না, এইটা যদি বলেন, দেখুন, আমরা হচ্ছে যে দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং আজকের দিনে দাঁড়িয়ে 43 বছর আমার রাজনৈতিক জীবনটা একই রকমভাবে চলছে। রাজনৈতিক জীবনে আমি এটা কখনো এই ধারণা পোষণ করি না। আমার লড়াইটা আপনারা এটাও জানেন যে বাম জামানায় লড়াই হয়েছে, অনেকবার জেল খেটেছি, মারও খেয়েছি, আমার পরিবারও আক্রান্ত হয়েছে। ও লড়াইটা আলাদা জায়গা। ওটা তো আইডিওলজিক্যালের ব্যাপার ছিল, ওদের আইডিওলজি আমার সাথে মিলতো না, বা কখনো কখনো আমার উপরে ওরা আক্রমণ এইভাবেই জানতো একে থামানো যাচ্ছে না, একে আক্রমণ করে থামাতে হবে, এভাবে করেছে। ওটা 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 একটা জিনিস হলো। কিন্তু আমি বয়সে সিনিয়র, আমি কখনোই এটা আমার তরফ থেকে এই জিনিসটা, আচরণটা এটা থাকবে না যে আমার আচরণ আমরা জুনিয়রের প্রতি ক্ষোভ হবে, এটা আমি জুনিয়রকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে জুনিয়র, এটা আমার কখনো থাকবে না।
জুনিয়র মানে হচ্ছে তারা বয়সে নবীন, তারা রাজনীতিতেও নবীন, এবং রাজনৈতিক যে শিক্ষা তাতেও হয়তো এই মুহূর্তে হয়তো আস্তে আস্তে শিখছে, এই মুহূর্তে হয়তো কিছুটা কম। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও হয়তো, আমি যেমন বুঝেছি 43 না, বছর আপনি প্রবীণ রাজনৈতিক হিসাবে জীবনে, যেমন নবীনদের জায়গা আমি করে দিচ্ছেন। আমি আমি বলি 43 বছর রাজনৈতিক জীবনে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমি যেমন শিখেছি, আমার বিশ্বাস ওই যারা নবীন, যাদের কথা আপনি বললেন যে সেই জায়গা অফিসে ঢুকতে পারা যায় না বা যাওয়া যায় না, দেখা যাবে তারাও শিখছে, তারাও শিখবে, তারাই সাদরে আমাকে সেখানে নিয়ে গিয়ে বসাবে, এই না, বিশ্বাসটুকু আমার আমার এটাই আছে। প্রশ্ন। সেই জন্য আমার প্রয়োজন হয় না যে কোনো রকম ভাবে সেখানে গিয়ে কোনো রকম একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা। আমি তো রাজনীতি করি আমার দলের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য। আমার দলকে দেখে যেন সমাজের মানুষ যেন বলে যে ভালো একটা দল। এক্ষেত্রে আপনার আত্মসম্মানে লাগে না, যেখানে আপনার যে এলাকায় আপনি বসতেন, যেখানে হাজার হাজার মানুষ আপনার সঙ্গে দেখা করতে আসতো, আপনি ব্যক্তিগত লেভেলে আমার নিজের চোখে দেখা অনেকে ওষুধ দান দেওয়া থেকে আরম্ভ করে চিকিৎসা সংক্রান্ত অনেক হেল্প করা, সেই জায়গায় আপনি যে ব্রাত্য, এবং হ্যাঁ আপনি বলেন আপনি প্রবীণ হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু নবীন হিসাবে যারা আছেন তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? তারাও প্রবীণের প্রতি শিখছে, সম্মান দেওয়া। তারাও শিখছে। আপনি নিশ্চয়ই খবর নেবেন, আগের থেকে তারা, আমার 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 ব্যক্তিগত মত আমি বলছি এটা, আগের থেকে তারা অনেক পরিণত, আগের থেকে তারা অনেক পরিণত। মানে এটা একটা কর্মক্ষেত্রে যারা যখন চাকরি জীবনে যখন প্রথম যে ব্যক্তিটি জয়েন করেন, তার অভিজ্ঞতা আর যিনি 20 বছর করছেন তার অভিজ্ঞতা এক হতে পারে না। তো আস্তে এটাই আস্তে, তো সুযোগ, যার অভিজ্ঞতা নেই তাকে ভুল পথে চালনা করা। না সুযোগ না, মানে ব্যাপারটা হচ্ছে ভুল পথে চালনা করার সুযোগটা যেটা আছে, যেটা বলছেন সেটা যেমন ঠিক, সেটা যেমন ঠিক, কিন্তু সেই মানুষটাই আবার ভুল পথে পরিচালিত হওয়ার পর সেই মানুষটাই কিন্তু রাত্রেবেলায় যখন বিছানায় যখন শুতে যায় না, সেই মানুষটা নিজের মনকে প্রশ্ন করে যে এই কাজগুলো যেগুলো আমার দ্বারা হলো, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা আমার বিশ্বাস তারা প্রশ্ন করে, এটা হয়। না, তার জন্য তো শিক্ষার প্রয়োজন, তার জন্য তো রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন, তার জন্য তো দীর্ঘদিনের একটা রাজনৈতিক চর্চার প্রয়োজন। সেগুলো কি, সেই সুযোগটা তারা পেয়েছে? তারা তো পায়নি। বর্তমান বর্তমান সময়ে বর্তমান সময়ে এই ধরনের গাইড করার জন্য কিছু দলীয় কর্মী আমাদের এলাকাতে যারা আছে, যারা শিক্ষিত এবং কি বলবো, এই এই ধরনের প্রপার গাইড করার যে লোক আছে। চিন্তা ভাবনা, সেটা আমি বর্তমানে দেখতে পাচ্ছি, তারা প্রপারলি গাইড তাহলে করছেন। সেই নবীনরা যখন তারা কোনো অনুষ্ঠান করছেন বা করছেন, যে প্রবীণ তাদের জায়গা ছেড়ে দিলেন, তাদেরকে সুযোগ করে দিলেন, অর্থাৎ আপনি আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, নবীনদের সুযোগ দিচ্ছেন তাদেরকে রাজনীতির আঙিনায় নিয়ে আসা। তো তারা যখন কোনো অনুষ্ঠান করে, রাজনৈতিক কর্মসূচি করে, সেখানে আপনি ব্যর্থ থাকেন, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয় না, এমনকি আপনার বিরুদ্ধে কুৎসা রটানো হয় অন্যান্যভাবে। এইটা আপনি ওইটা তো আমি আপনাকে আগেই বলেছি যে একটা নবীন প্রজন্মের একজন রাজনীতিবিদ, তাকে প্রথমে ওই যে বললেন যে তার সঠিকভাবে পরিচালনার যেটা কথাটা বলছিলেন, সেটা সেই সময়টুকুর ক্ষেত্রে হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিজেরা গিয়ে আপনাদের চ্যানেলে ডেকে বা যেভাবে মনে হবে করে দেখুন। আমার ব্যক্তিগত বিশ্বাস, তো আমি রাজনীতিটা করি দীর্ঘদিন ধরে, বিশ্বাসটা একটা আছেই। আমার বিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে আর ওই পূর্বের যে কুৎসার কথা আপনি একটু আগে বললেন, এই ধরনের কোনো কথাবার্তা আমার ধারণা, আমার ব্যক্তিগত না, আজকের দিনের বর্তমান ধারণা, সময় রাজনীতিতে আমার বিশ্বাস, আমার মনে হয়, ভরসা, এই কথাগুলো কোনো গুরুত্ব আছে? আমার ব্যক্তিগত বিশ্বাসটা এখনো আছে আজকের দিনে দাঁড়িয়ে, আর সেই কথাবার্তা তারাও বলবে বলে আমি মনে করি না। না, এক্ষেত্রে কি আপনার নিজেকে কোথাও একটু আহ, অপরাধবোধ ফিল হয়, যে নবীনদেরকে আপনি জায়গা করে দিয়েছেন, তারা আপনার ছত্রছায়াতি বেড়ে উঠেছে, তারা দীর্ঘদিন আপনার সঙ্গে ছিলেন, তো তাদেরকে সঠিক গাইড করা, সঠিক রাজনৈতিক শিক্ষা দেওয়া, সেক্ষেত্রে আপনার কিছু গাফিলতি ছিল, আপনার কিছু কমতি ছিল, না, যার জন্য এই না, ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিকভাবে দেখুন, একটা পরিবারে যখন দু তিনজন, মানে বাবার দু তিনজন ছেলে থাকে, মেয়ে থাকে, তিন চারজন থাকে, গাইড তো বাবা মা করে, বাবা তো নিজের ছেলেকে খারাপ হোক এটা তো কোনো বাবা মা চায় না, মেয়ে খারাপ হোক কোনো বাবা মা চায় না। তারপরেও কোনো না কোনো ছেলে মেয়ে বিপদগামী হয়ে যায়,
তার মানে কি এটা যে বাবা তাকে শিক্ষা দেয়নি? নিশ্চয়ই দিয়েছে। কিন্তু আমার কথাটা এবার, আমার যে রাজনৈতিক কথাটা যেটা বললেন যে আমার ছত্রছায়া থাকে থেকেও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত একটা লং টার্ম একটা ছত্রছায়ায় থাকার, তার শিক্ষা লাভ, আর অল্প একটা সময়ে কাছাকাছি আসা তার শিক্ষা লাভ, দুটো তফাৎ হবে। যদি লং চেনের মধ্যে আমার ছত্রছায়া যেটা বললেন আর রাজনৈতিক ছত্রছায়া সেভাবে থাকতো, তাহলে আমার বিশ্বাস আরো ভালো শিক্ষা নিশ্চয়ই পেত, আমি বিশ্বাস করি আজও। কিন্তু হয়তো আমার ওই অল্প সময়ের যে সময়টুকুতে, অল্প সময়কালীন যে আমার ছত্রছায়ায় থাকা, সেই সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে যে শিক্ষা দেওয়ার কথাটা সেটা হয়তো আমি দিয়ে উঠতে পারিনি সেই অল্প সময়ের জন্য। এটা আমার ব্যর্থতা বলতে পারেন। এবং তারা যে ওই আজকে যেভাবে একের পর এক তাদের উত্তরণ ঘটছে, যেটা আপনার স্বপ্ন ছিল যে নবীন প্রজন্ম উঠুক, তো তারা যেভাবে একটার পর একটা স্টেপ উঠেছে, আজকেও তারা বড় জায়গায় চলে গেছে ওই ওয়ার্ডে। ওয়েলকাম করেছি তো। তো এটা এটা কি তাদের রাজনৈতিক পরিপক্কতার কারণে, না কোনো প্রভাবশালী নেতৃত্বের ছত্রছায়ায় থাকার আশীর্বাদ? না, সেটা আগামী দিনে নির্বাচনের ফলাফল যেটা আগামী 26-এর নির্বাচনে আসবে, এই প্রশ্নের উত্তরটা সেই 26-এর নির্বাচনের ফলাফলের উপরে বিশ্লেষণের পরে বলতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আমার পক্ষে এই মুহূর্তে বলাটা সম্ভব নয়। না, আমার মনে হচ্ছে আপনি আগের যে তেজি এবং স্পষ্ট বক্তা আব্দুল রব ছিলেন, আজও বর্তমান সময়ে আপনি অনেকটা গুটিয়ে গেছেন, না, না, খোলসের না, মধ্যে না, ঢুকে না, গেছেন। না, না, আজও আছি। সেটা কি কারণ আপনি আমি তো রাজনীতিতে ব্যর্থ হয়ে যাওয়ার জন্য, আমি গুরুত্বহীন হয়ে যাওয়ার আজও জন্য, সেই আব্দুল রবই অবহেলিত আছি। হয়ে যাওয়ার জন্য? না, আজও সেই সেই আব্দুল রবই লড়াকুড়া আছি। আব্দুল রব কিন্তু হারিয়ে গেছে। আমার সেই না, আমি যুক্তি, নিজে আপনার ইন্টারভিউ আগেও নিয়েছি। আমি সেই যুক্তিগ্রাহ্য কথাবার্তা যেটা 1982 সাল থেকে মানে আমার বক্তৃতার মধ্য দিয়ে পেয়েছে বর্ধমান শহরের মানুষ, আজও পাই। হ্যাঁ, তবে আমি অন্যায়ের প্রতিবাদী। অন্যায় হলে দেখবেন প্রতিবাদ করব নিশ্চয়ই, যেখানে অন্যায় হবে নিশ্চয়ই প্রতিবাদ এবং করব। আমরা এমনও দেখেছি যে আপনার যে অন্যান্য ব্যবসা আছে ইটের বা বালির বা আপনার নিজের, তো সেক্ষেত্রে গলির মধ্যে ইট ঢোকানো নিয়েও একটা অশান্তি, এই নবীন প্রজন্ম অতীত যাদেরকে আপনি উঠিয়ে এনেছেন, যাদেরকে হাত ধরে ফুলের মালা গলায় দিয়ে যাদেরকে আপনি একটা জায়গায় নিয়ে এসছেন, দেখুন, তো তারাই আপনার গলায় ঝাঁটার মালা দিচ্ছে। অতীত না, গলায় ঝাঁটা মারার ব্যাপার নয় এটা। আমি একটু আগেই বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়। সব মানুষেরই ক্ষেত্রে জীবনে আসে কোনো একটা সময় ভুল হয়, কোনো একটা কাজের ক্ষেত্রে ভুল হয়। একটা ভুলকে ধরে থাকলে তো মানে আমি বলবো সেটা তো জীবন নয়, জীবন তো একটা প্রবাহমান। একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা তো আর ঘটেনি, সেই ঘটনাটা অতীত, না, বর্তমান আপনি তো তো নয়। ব্রাত্য, ওই এলাকায় আপনি ব্রাত্য। না, কে বললো ব্রাত্য মানে? আপনি কি ব্রাত্য মানে কি বলতে চাইছেন? মানে রাজনৈতিকভাবে না, কে গ্রহণযোগ্যতা বললো? বলুন। আমার যে রাজনৈতিক আজকে আপনাকে কর্মকাণ্ড, বিভিন্ন দোকানে বসে থাকতে হয়, আমার বিভিন্ন অন্য জায়গায় না, চায়ের না, দোকানে বসে থাকতে না, হয়, না, 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 আপনার না, নির্দিষ্ট কোনো স্থায়ী আমি জীবনে কোনোদিন চায়ের দোকানে বসি না, জেনে রেখে দিন। আমি জীবনে কোনোদিন কোনো চায়ের দোকানে বসি না, এটা ফার্স্ট। আপনার কাছে ভুল ইনফরমেশন। কিন্তু বসা আর উচিত, রাজনৈতিক দোকান, নেতৃত্বে না, বসা না, উচিত, না, বসি না, জনসংযোগ বসি না, বাড়ানোর জন্য বসা উচিত। বসি না। আমি দিলীপ ঘোষ নই, পরিষ্কার কথা। আমার খুব পরিষ্কার কতগুলো জায়গা আছে। আমি যেটা মনে করি আপনি বললেন দোকানে, হ্যাঁ, আমার নিজের ব্যবসা, পারিবারিক ব্যবসা, আমার 3 পুরুষের ব্যবসা। তো 3 পুরুষের ব্যবসা একটা নয়, 5টা ব্যবসা। আমি আজ নয়, সেই যখন ছাত্র জীবন আমার, যখন স্কুলে পড়ি, সিএমএস স্কুলে যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে পরীক্ষাটা হয়ে গেছে, তারপরেই বাবার দোকানে গিয়ে আমি তখন ব্যবসা কিছু বুঝি না, দোকানে গিয়ে চুপচাপ বসে থাকতাম। এইটা আমার, তখনও যেমন চুপচাপ বসে থাকতেন, এখনো চুপচাপই বসে মাঝে আছেন। মাঝে বসে থাকি, মাঝে মাঝে দোকানে যাই, তার কারণ আমি সিজনাল সাপোর্ট দিই। দেখুন, আমাদের যে কতগুলো বিজনেস আছে তার মধ্যে 1-2টো বিজনেস হচ্ছে খুব সিজনাল, ঈদ আর হচ্ছে পুজো। সেই ঈদ মানে রাজনৈতিক আব্দুল রব এখন ব্যবসায়ী আব্দুল রবে পরিণত না, হয়েছে। স্টপ গ্যাপ সাপোর্ট যেটা বলা হয়, এখন যেহেতু কোনো রাজনৈতিক সেই অর্থে বড় কোনো বিশাল কোনো যোগ্য নেই, কর্মসূচি নেই, শুরু হয়ে যাবে যখন আবার আবার রাজনীতির ময়দানে পাবেন, আবার মঞ্চে দেখতে পাবেন, আবার মিছিলে দেখতে পাবেন। কি বলছেন, সারা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে প্রতিবাদের পর প্রতিবাদ চলছে? সারা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে যে প্রতিবাদ চলছে, আপনাকে তো দেখতে পাওয়া যায় না, না। না, 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 কে বললো দেখতে পাইনি?
কে বলে দেখতে পারেনি? কোনো মিটিং এ আমি মিছিলে আমি 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 স্বপন দেবনাথের সঙ্গে, রবি চ্যাটার্জির সঙ্গে প্রত্যেকটা প্রোগ্রামে যেখানে যেখানে গেছি, বাইরে যেখানে যেখানে ডেকেছি আমি সেখানে পৌঁছে গেছি। প্রপার বর্ধমান শহরে তো আমরা কোনো বর্ধমান শহরে দুটো প্রোগ্রামে থেকেছি আমি। তারপরে বাকি অন্যান্য জায়গাতে যখন আমি যেদিন যেদিন প্রোগ্রাম হয়েছে সেদিন সেদিন বর্ধমানে আমাকে অ্যাভেলেবেল থাকতে হবে, তবে না। আমি তো অ্যাভেলেবেল থাকতে না পারলে আমি কখন থাকবো? আমি উড়ে উড়ে আসতে পারবো না। আমার তো আর হেলিকপ্টার নেই যে আমি সেখান থেকে চট করে চলে আসবো বর্ধমানে, এটা তো হতে পারে না। তার মানে বলতে চাইছেন যে আপনার আগের যে রাজনৈতিক গুরুত্ব ছিল এখনো সে রাজনৈতিক গুরুত্বই আছে, পদটা কোনো ফ্যাক্টর না, এটা আমার আমার মূল কাছে বিষয়। পদ পদ কোনো ফ্যাক্টর নয়। আমার কাছে পদ কোনো ফ্যাক্টর নয়, আমার কাছে জনগণই ফ্যাক্টর। আচ্ছা, যেহেতু আমরা দক্ষিণ বিধানসভা নিয়ে আলোচনা করছি, বর্তমানে দক্ষিণ বিধানসভা নিয়ে আলোচনাটা শেষ করে নিই, তারপর আমরা আস্তে আস্তে রাজ্য এবং জাতীয় স্তরে যাব। একদম। তো আপনার একদা প্রিয় মিত্র, প্রিয় বন্ধু খোকনবাবু কেমন আছেন? আমি তো মোটামুটি খবর রাখি। ডাইরেক্ট আপনারা হয়তো বলবেন যে সরাসরি কথাবার্তা হয় কিনা, সেটা তো আমাদের চ্যানেলে বসে এই সমস্ত কথাবার্তার উত্তর দেওয়ার ব্যাপার থাকে না। শেষ কবে একসঙ্গে চা খেয়েছেন? তবুও আপনি যখন জিজ্ঞাসা করলেন তখন আমি বলি আমার সঙ্গে ভায়া মিডিয়া মাধ্যমে কথাবার্তা হয়। মানে একসঙ্গে বসে চা খাননি? আমি তো চা খাই না। যাই হোক, একসঙ্গে বসে আগে তো আড্ডা মারতেন, হ্যাঁ, আগে গল্প করতেন। আড্ডা মারতাম না, রাজনৈতিক আলাপ আলোচনা হতো। ওটাকেই আড্ডা বলা হয়। হ্যাঁ, রাজনৈতিক আলাপ আলোচনা হতো, সেটা হ্যাঁ। হতো। এখন সেটা আপনি যদি বলেন, সেটা আমি দ্বিধাহীন ভাষায় মানে বলবো যে সেটা এই মুহূর্তে হয়ে ওঠেনি বা হচ্ছে না। হ্যাঁ, এর কারণটা কি? পেছনের কারণটা কি? না, কারণটা তো সবসময় সব কারণের উপরেই হয় এটা তো নয়। হয়ে উঠছে না, আমার সময় হয়তো হচ্ছে না, ও যখন থাকছে হয়তো আমি সেই সময় থাকছি না, বা আমি যে সময় থাকছি হয়তো সেই সময় উনি থাকছি কেমন না। কাজ করেছেন গত 5 বছরে? এ তো 26-এর নির্বাচনের আপনি রেজাল্ট। আপনি বলুন, আপনি 26-এর একজন নির্বাচনে দলীয় কর্মী হিসাবে আপনি বলুন উনি কেমন কাজ করেছেন? লোককে তো দলীয় আপনাকে কর্মী জবাবদিহি হিসাবে করতে হবে যখন প্রচারে যাবেন। দলীয় কর্মী হিসাবে যদি বলেন, তাহলে বর্ধমান পুরো এলাকায় আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে ভালোই কাজ হয়েছে। বিধায়কের কাজ বলছি, পৌরসভার কাজ বলছি। পুরো এলাকাই বলছি, পুরো এলাকাটাতেই বলছি। ওটা পুরো এলাকা নিয়েই তো দক্ষিণ বিধানসভা। খারাপ তো কাজ হয়নি, ভালোই কাজ হয়েছে। এবার দেখুন, হয়তো একটা দুটো রাস্তাঘাট কোথাও কোথাও খুব, তো মানুষ দেখুন সবকিছু পূরণ একজনের পক্ষে সম্ভব নয়। সব পূরণ করে দেবো, একজন মানুষ সব পূরণ করে দিতে পারবে, এটা কখনো কল্পনা করা যায় না, কল্পনা করা উচিতও নয়। কিছু কিছু ক্ষোভ থেকেই থাকবে। আপনার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক জীবন, আপনি রাস্তাঘাটে সাধারণ মানুষের সঙ্গে মেশেন, আপনি রাস্তাঘাটে সবাই আপনাকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মেশে না, আপনার বন্ধু বলুন, ভাই বলুন, দাদা বলুন, এইভাবে মেশে। মেসেজ তো আপনি কি এতটাই বোকা সাজছেন বা বোকা সাজার চেষ্টা করছেন বা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন যে একটা মানুষের পক্ষে সমস্ত কাজ করা সম্ভব নয়, অথচ আপনি সমস্ত মানুষের সঙ্গে মেশেন সমাজের, আপনি কোনো কিছু গন্ধ পাচ্ছেন না, কোনো হাওয়া পাচ্ছেন না, এটা আমাদের বিশ্বাস করতে না, না, হবে? গন্ধ বলতে কি বলতে চাইছেন? গন্ধ মানে কি? রাজনৈতিকভাবে আপনি এটা কি এইটাতে মানে কি ব্যাখ্যা? বর্ধমান শহরের মানুষের কি বিধায়কের ভূমিকা, বিধায়কের কাজকর্ম। যদি জনগণের আপনার কথাটাই আপনি বলতেন, জনগণের মধ্যে এই ধরনের কোনো ক্ষোভ টোপ আছে, এটা আপনার বক্তব্যের মধ্যে আছে, ঠিক আছে। তো যদি এটা আপনার বক্তব্যটাকে যদি আমি নেগেটিভ না ধরে পজিটিভ ধরি, যে হ্যাঁ জনগণের ক্ষোভ আছে, তাহলে তো তার প্রতিফলন নির্বাচনের বাক্সে পড়বে। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বর্ধমান দক্ষিণ বিধানসভা তৃণমূল জিতবে, 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 যেই প্রার্থী হোক। খোকন দাস যদি আবার প্রার্থী হন? আমি একটা কথা উচ্চারণ করি, যাকেই দল প্রার্থী করুক, জিতবে, জিতবে, জিতবে বর্ধমান দক্ষিণ না, বিধানসভা। আমার ওটাই প্রশ্ন, যেই প্রার্থী হোক, ধরে নিন আমরা ধরে নিচ্ছি খোকন দাস প্রার্থী, প্রচারে নামবেন? 100 বার। আমি দল যতক্ষণ দল করব, আমি দল করার ছেলে, যতক্ষণ পর্যন্ত এই দলের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখবো, ততক্ষণ পর্যন্ত দলের সিদ্ধান্ত চূড়ান্ত। দল যে দায়িত্ব দেবে আমি সে দায়িত্ব মাথা পেতে নিয়ে এবং 100% পালন করব। সে যেই প্রার্থী হোক, খোকন দাসই 100 হোক বা রাসবিহারী হালদারই হোক বা যেই প্রসেনজিৎ সামন্তই হোক, যেই হোক, যেই দল যাকে সিম্বল দেবে, প্রার্থী হিসাবে দায়িত্ব দেবে বর্ধমান দক্ষিণে বা বর্ধমান জেলার যেখানে যেখানে দেবে, আমাকে যেখানে যেখানে দল যেতে বলবে, আমি একেবারে, এখানে কোনো প্রশ্নই নেই। 100-র মধ্যে যদি আপনাকে বলা হয় গত 5 বছরে বিধায়ক হিসাবে খোকন দাস যা উন্নয়ন করেছেন, যা কাজ করেছেন, কত নম্বর দেবেন? এটা জনগণের বিচারের বিষয়। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি তো 100-র মধ্যে 100 দিয়ে দেবো। আমার দলের প্রার্থী, আমার দলের এমএলএ, সেটা তো কথা নয়, কথা জনগণ দেবে এটা। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে খোকন দাসের নাম, বিধায়ক খোকন দাসের নাম বিতর্কে উঠে এসছে।
যেমন ভালো কাজে উঠে এসছে, বিতর্কে উঠে এসছে। তো 4.5 বছর পর বিধায়ক হওয়ার তিনি দুটো নতুন প্রকল্প শুরু করেছেন, খুব ভালো জিনিস। একটা হচ্ছে এক ফোনে খোকন, আর একটা হচ্ছে দুস্থ মানুষদের বাড়িতে খাবার দেওয়া, নিজে গাড়ি করে খরচা করে, এবং বিনা পয়সা কম্পিউটারের প্রশিক্ষণ। সিমিলারলি উল্টো দিকে রাসবিহারী হালদার, তিনিও কিন্তু সেম অ্যাক্টিভিটি তার ক্ষমতা অনুযায়ী তিনিও করছেন। এখন দুজনাই যদি কাজ করেন, তো বর্তমান শহরে রাস বনাম দাসের যে একটা প্রতিপক্ষ হয়ে উঠেছে আগে, যেটা মানে এটা বহুদিনের চর্চিত বিষয়, এটাকে আপনি অস্বীকারও করতে পারেন না। তো এই দ্বন্দ্বটা ভোটের আগে কি মিটবে, না এই দ্বন্দ্বটা আরও বাড়বে? আপনাদের কাছে যেগুলো দ্বন্দ্ব বলে মনে হয়, বাস্তবিক ক্ষেত্রে যেটা আপনারা বোঝাতে চাইছেন যে রাস বনাম দাসের লড়াই, আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক দল আমাদের যখন রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে দেয়, তখন সেখানে কোনো এই ধরনের কোনো ওই যে দাস বনাম দাস যে ব্যাপারটা আজকের দিনে আপনারা বলছেন বা বোঝাবার চেষ্টা চলছে বিভিন্নভাবে, আমার দল উপর থেকে সিদ্ধান্ত জানিয়ে দেবে, আমরা প্রত্যেকেই সেই দল সিদ্ধান্ত তো মতো একসঙ্গে কাজ করব। করতে বলেছে, সেইভাবেই কাজ আদৌ হচ্ছে। করছে? সেইভাবেই, হ্যাঁ। কই, রাস আপনাকে তো বর্তমান সময়ে বিধায়ককে কোনো না, না, অনুষ্ঠানে দেখা যায় না। রাস রাস আপনাকে বনাম তো রাসবিহারী অনুষ্ঠানে দেখা যায়। রাস এবং দাসের যে আবার রাসবিহারী অনুষ্ঠানে খোকন দাস ঘনিষ্ঠ কাউকে দেখা যায় না, এমনকি খোকন দাসকেও দেখা যায় না। না, না, সেটা তো রাজনৈতিক কর্মসূচি, দলীয় কর্মসূচি, এগুলো তো সব দল সিদ্ধান্ত নেবে নির্বাচন চলাকালীন সময়টাতে, আমি বলছি তো। না রববাবু, আপনাকে নির্বাচন পরিষ্কার বলি, চলাকালীন সময়ে আমাদের দল এই সিদ্ধান্ত জানাবে। এই ইন্টারভিউটা এড়িয়ে যাওয়ার নয়, না, ঠিক আমি আছে? একদম সোজা কথা বলছি, আমি গল্প সোজা করছি, কথা সোজা ব্যাট আপনার করুন। সোজা ব্যাট করছি তো, ঠিক আছে, যে দল রাসবিহারী নির্বাচনে হালদারের প্রোগ্রামে কেন বিধায়ক খোকন দাসকে কোনোভাবে দেখা যায় না এবং তার ঘনিষ্ঠদের দেখা যায় না, এগুলো তো তারাই বলতে পারবে, আমি এবং বলতে আপনাকে পারবো না। দেখা যায় না কেন খোকন দাসের প্রোগ্রামে? প্রথম কথা হচ্ছে আমি অনাহুত হয়ে কোথাও যাই না, ভালো করে বুঝে নিন। কেন ডাকেন আপনাকে? আর সেটাই তো, তার উত্তর তো তারা দিতে পারবে, আমি তো পারবো আপনি না। তো বললেন যে ভায়া মিডিয়া কথাবার্তা হয়, না, 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 ভায়া মিডিয়া যোগাযোগ কথাবার্তা আছে। ভায়া মিডিয়া কথাবার্তা হয় মানে আমি যেচে কখনো কারো কাছে এটা জানবো যে আমাকে কেন ডাকো না বা আমাকে কেন না, ডাকা হয় যোগাযোগ না? থাকলেও তো সে নিশ্চয়ই না, ডাকবে। আমি এইভাবে কেন আমি এইভাবে করব না, আমি তো নিজে এইভাবে করি না রাজনীতি, আমার রাজনীতির ধরনটাই আলাদা, আমি খুব সিম্পল রাজনীতি করি। আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই। আপনারা একটু আগে শুরুতেই বলেছেন যে আপনার আমার অফিসে গিয়ে তার মানে দেখেছেন আপনাকে ডাকে বহু না? মানুষকে ওষুধ দেওয়ার ব্যাপারটা। না, তার মানে এই আপনার কাছে এই বক্তব্য, এই ইয়েটা আমার সাক্ষাৎকার শেষ হওয়ার পর আপনার ক্যামেরা নিয়ে সোজা বাইরে, আমি যে বাইকটাতে এসেছি যাবেন, আমি ডিকিটা খুলে দেখাবো, ওই জিনিস এখনো ভর্তি আছে ডিকিতে। মানে না, এগুলো তার মানে দেওয়ার আপনি জন্য। বলতে যে আপনাকে ডাকে না, তার জন্য আপনি অনাহত হয়ে যেতে চান না হ্যাঁ, খোকন না, দাসের না, প্রোগ্রামে, নিশ্চয়ই, নিশ্চয়ই। যেখানে রাসবিহারী হালদার আপনাকে ডাকে, আপনি যান। নিশ্চয়ই। কালকে দেখুন, যদি খোকন দাস আপনাকে আমি কোনো প্রোগ্রামে আমন্ত্রণ রাজনৈতিকভাবে জানায়, আপনি কি যাবেন? সম্মান সম্মান বিসর্জন দিয়ে রাজনীতি কোনোদিন করিনি, সম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করব না, এটা প্রথম কথা। কোনো ব্যক্তির প্রোগ্রাম যখন হবে তখন সেই ব্যক্তিকে নিশ্চিতভাবে সম্মান দিতে হবে, তাহলে সেখানে সেখানে নিশ্চয়ই আমি নিজে হাজির থাকব। আর আপনার প্রশ্ন হলো, যদি কালকে যদি খোকন দাস ডাকে কোনো প্রোগ্রামে, নিশ্চিতভাবে সম্মান দিয়ে ডাকলে যাবো, কেন যাব না? সে তো আমার দলের বিধায়ক, না যাওয়ার তো কোনোই প্রশ্ন নেই। যে সম্মান দিয়ে আমাকে ডাকবে, আমি দলের কর্মী, আমি নিশ্চিতভাবে সেখানে যাব, কিন্তু সম্মান না পেলে কোনোভাবেই যাব না, কোনো জায়গাতেই যাব না। মানে আপনার কাছে মূল হচ্ছে রাজনৈতিক আদর্শ এবং সম্মান, এই দুটো অবশ্যই, নিয়েই আব্দুল রব। অবশ্যই। ঠিক আছে। তো আগামী বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণে যে আপাতত 24,000 সামথিং ভোট বাদ গেছে নাম ভোটারদের, তার মধ্যে বিভিন্ন দলও থাকতে পারে, রাজনৈতিক দলের কর্মী সমস্যা থাকতে সমর্থক পারে, এই থাকতে নয় পারে। যে সমস্যাটা তৃণমূলে, তা নয়। না, ম্যাক্সিমামটা এখানে আমি জেনারেলি হিন্দু মুসলিম কথা বলি না, কারণ যেহেতু এটাকে নিয়ে চর্চা করেছি, এই ভোটার যেটা যে বাদ যাওয়ার ব্যাপারটা, এটা চর্চা করেছি, পার্ট ওয়াইজ চর্চা করেছি, বিভিন্ন এলাকার খবর নিয়েছি আর কি। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কোথায় কতটা রেশিও বাদ গেছে, দেখা গেছে 70 to 75% অ্যাবাভ মুসলিম ভোট বাদ গেছে, 20 to আমার 25% প্রশ্নটা এখানেই ছিল, বাদ গেছে। আমি এটাই প্রশ্ন করছিলাম যে 8,000 সামথিং ভোটে যে বিধায়ক জিতেছিলেন 2021 সালে, তো ম্যাক্সিমাম যে ওয়ার্ডগুলো লিড পেয়েছিল সেগুলো মুসলিম অধ্যুষিত ওয়ার্ড, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সবাই জানে। একদম।
এবারে ভোটে এই যে একটা বৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সেক্ষেত্রে তার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে, এবং এবং আহ, যিনি প্রার্থী হন না কেন, জেতাটা এই কেন্দ্র থেকে কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে? কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়। দেখুন, ভালো করে বুঝবেন, এসআইআর শুধুমাত্র মুসলিমদের লাইনে দাঁড়াতে হয়নি। এসআইআর এর জন্য শুধুমাত্র মুসলমানদের কাগজপত্র খুঁজে বার করতে ছোটাছুটি করতে হয়নি। তাহলে বিজেপিকে গালাগাল দেন কেন, হিন্দু- যেটা এরকম করে? হিন্দুদেরও তো হয়েছে, 25% হলেও হিন্দুদেরও তো হয়েছে, হয়নি? তাহলে সেই মানুষগুলো মানুষ নয়? সেই মানুষগুলোর ক্ষোভ নেই? সেই মানুষগুলোর রাস্তাঘাটে কাগজপত্র জোগাড় করা, হয়রানি হওয়া, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে না? তাদেরও ক্ষোভের তারা যদি বিগত বিধানসভায় তারা যদি, আমি তর্কের খাতিরে আপনার কথা, তারা যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, এবারের নির্বাচনে এই ক্ষোভের বহিঃপ্রকাশে তারা সকলেই তৃণমূলকে ভোট দেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউকে লাইনে দাঁড় করায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। এই 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 যে এই যে আমাদের যে এই সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সহজলভ্যভাবে পৌঁছে দেওয়া, এটাই তো বেনিফিট আমাদের কাছে। ওই মানুষগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ভোট খাবেন, তারা দেখবেন যে আমরা যাদের ভোট দিয়েছিলাম তারা আমাদের লাইনে দাঁড় করেছে, আমরা যাদের ভোট দিয়েছিলাম তাদের কাগজের জন্য হয়রানি করেছে, যারা আমরা যাদের ভোট দিয়েছিলাম আমাদের দল ভেবে, তারা আমাদেরকে দিনের পর দিন হচ্ছে যে ওই এসআইআর এর কাগজ নিয়ে ছোটাছুটি করিয়েছে। এই ক্ষোভ তো যাবে, সেই ক্ষোভটা তো বহিঃপ্রকাশ করবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আসবে। তাহলে এইরকম যদি হয়, তাহলে নোটবন্দি যখন হয়েছিল তখন প্রচুর মানুষের প্রাণ গেছে, লাইনেও দাঁড়িয়েছিল। কই, তারপর তো 2019-এর লোকসভা নির্বাচনে তো কোনো প্রভাব পড়েনি। পশ্চিমবাংলা তো জেতেনি। পশ্চিমবাংলা তো লোকসভা ভোটটা শুধুধুমাত্র পশ্চিমবাংলা না, ভোট নিয়ে হয়নি। আমি আর আমি আমি নোটবন্দিটা বাংলার কথা শুধুমাত্র বলছি, পশ্চিমবঙ্গে হয়নি। বাংলার সচেতন নাগরিকের কথা বলছি। নোটবন্দি শুধু অন্য পশ্চিমবঙ্গে হয়নি, না, সারা দেশে হয়েছিল। হয়েছে। অন্য জায়গাতে মানুষকে ভাঁওতা দিয়ে ভুলভাবে, মানুষকে আমরা এত বোকা ভাবেন কেন না, বলুন তো? মানুষকে ভুলভাবে ভুল বুঝিয়ে মানুষের ভোটকে না, নেওয়া এইটা আমার যায়। একটা প্রশ্ন। পশ্চিমবাংলায় কিন্তু এই রকম ভুল ব্যাখ্যা, ভুল বুঝিয়ে পশ্চিমবাংলার মানুষের ভোটকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এখনো তো মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। তো ঠিক আছে, বাস্তব। তো মানুষকে এতটাই বোকা, আপনারা মানুষকে তো না বোকা না ভাবেন কেন? না না, বোকা নয়, মানুষকে বোকা নয়। দেখুন, কোথাও কোথাও যুক্তির থেকে আবেগ বেশি কাজ করে। আপনার কাছে শত যুক্তিবান সাজিয়ে রেখে দিয়েছেন, আপনি একটার পর একটা যুক্তি সাজাচ্ছেন, একটার পর একটা যুক্তি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও যে একটা আবেগ, 2019 যে ভোট আবেগ ছিল, সেই আবেগটা, সেটাকে, এবারও কি সেই আবেগটা থাকবে না? সেটা হচ্ছে হিন্দু। আমার প্রশ্ন হচ্ছে সেই আবেগের কিছুটা আমার বহিঃপ্রকাশ প্রশ্ন ঘটেছিল। হচ্ছে রববাবু, 2021-এর বিধানসভা ভোটের আগে নারদাকাণ্ড সারদাকাণ্ড হয়েছে, কোনো এফেক্ট হয়নি তৃণমূলের। নাদাকাণ্ড সাদাকাণ্ড হয়েছে, কিন্তু এটা তো তৃণমূলে কোনো এফেক্ট হয়নি। আমার তৈরি বক্তব্যটা করা শেষ করি, হয়েছিল। প্রশ্নটা শেষ করি। বিধানসভা ভোটে তৃণমূলের কোনো এফেক্ট হয়নি, সিট পেয়েছে, ভালোই সিট পেয়েছে। বলুন, আমি বলে দিচ্ছি। লোকসভা ভোটে সন্দেশখালী হয়েছে, তার আগে কোনো এফেক্ট হয়নি তৃণমূলের, কিচ্ছু এফেক্ট হয়নি, বরঞ্চ সিট বেড়েছে। তাহলে এসআইআর কাণ্ডে আপনি কেন ভাবছেন যে এবারে ভোটে বিজেপির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে? এবার বলে দিচ্ছি, উত্তরটা ভালো বুঝুন। পশ্চিমবাংলার মানুষ, আপনাকে আমি বলেছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া উইল থিংস টুমরো, মমতা গোখলের কথা। এর একটাই কারণে, যে পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি এগিয়ে, সচেতনভাবে থাকে, রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, অনেক কনসাস। দেখুন, অন্য রাজ্যে অনেক বেশি র্যাটিক সিচুয়েশন তৈরি হয়, পশ্চিমবাংলায় অথচ কি আশ্চর্যের ব্যাপার, এরকম হয় না। সব থেকে বেশি আইএএস আইপিএস বিহার থেকে আসে। থাকতে পারে, তাদের তাদের সেই ক্যাটাগরিতে তাদেরকে সেভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, বা তারা সেই সুযোগ পায়। অনেক ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতিগতভাবে হয়। এই দিয়ে আমি বিতর্ক অন্যদিন বসবো। আজকে যেটা আমার বক্তব্য, প্রশ্নটা তুলেছেন সন্দেশখালী, এবং হচ্ছে তার আগে হচ্ছে সারদা নারদা। এবার সারদা নারদাতে যারা অভিযুক্ত, যাদের নাম করা হয়েছিল আর কি, দেখানো হয়েছিল, তারা সবাই যদি তৃণমূলের হয়ে থাকতো, লড়াই করতো, করতো, ঠিক আছে, তাহলে সবাই বলতে, তৃণমূল বিজেপি বলতে পারতো, কথাটা বলে বলে মানুষের কাছে যে বলতে পারতো যে একদম এই দলটা হচ্ছে এই রকম দল, দেখুন সব দুর্নীতিগ্রস্তরা রয়েছে।
উল্টো দিকে এই দল থেকে ওই একই দোষের দুষ্ট ঝাঁপ মেরে দিচ্ছে যারা, সেই সময়ে তারা তৃণমূলের থেকে ঝাঁপ মেরে বিজেপিতে গিয়ে তারা গুরু দায়িত্ব পালন করতে চলে যাচ্ছে। আর তাদের একই দোষে দুষ্ট হয়ে তুমি যখন বলছো যে অমক অমক অমককে, তাহলে তো তোমার কাছেও রয়েছে যারা, তাদেরকেও বলতে হয়, তাদের জন্য বলছো না। মানুষ এটাকে ঠিকভাবে নেয়নি। এটা এক। দুই হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী যে একদম তৈরি করা একটা পরিকল্পনা, সিপিএম এবং বিজেপি যৌথ তৈরি করা পরিকল্পনা, এটা রেখাপাত্রের সঙ্গে যে মহিলারা হচ্ছে যে মিছিল মিটিং বা প্রধানমন্ত্রীর সভাতে যাওয়া মিছিল করা গেছেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন সন্দেশখালীতে আপনার ক্যামেরা নিয়ে যান, ওখানকার ওই মহিলারা যারা রেখাপাত্র সঙ্গ দিয়েছিলেন সেই সময়, তার মানে তারা সবাই বলছেন আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। একদম ঠিক কথা বলেছেন রববাবু, আপনার কথা আমি 100% মেনে নিচ্ছি। তাহলে এসআইআর এ ভুক্তভোগী হিন্দু ভোট হোক বা মুসলিম ভোট হোক, তারা তৃণমূলে ভোট বাক্সে তাদের ভোট যাবে, বিজেপির দিকে যাবে না। বিজেপির কারণেই তাদের এত হয়রানি। তাহলে রববাবু, আরজিকর কাণ্ড, না আরজিকর 26,000 প্রাইমারি শিক্ষকদের 26,000 শিক্ষক চাকরি চলে যাওয়া, এগুলো তো পার্থ চ্যাটার্জির ঘর থেকে বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া, তারপরেও জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়া, তারপরেও সর্বোচ্চ পার্থ আদালত চ্যাটার্জি রিসেন্টলি এতদিন পর জেল খেটে এগুলো বেরিয়ে আসা, সবই আদালতের তাহলে এগুলো প্রভাব পড়বে তো? বলতে দিন আদালতের বিচার্য বিষয় ছিল এতদিন ধরে। বিচারের দায়িত্বটা এখনো আছে। এখনো আছে। বিচারকরা দায়িত্ব পালন করছেন, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। যথাযথভাবে দায়িত্ব পালন করছেন বলেই তারা জেলমুক্ত হয়েছে। কেস থেকে মুক্তি এখনো পর্যন্ত না মিললেও আপাতত তারা প্রত্যেকেই জেলমুক্ত হয়েছেন। তার মানে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে আস্থা চিরদিন ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে বিচার ব্যবস্থার কথা আসছে না আসছে, এসআইআর এর প্রভাব যদি বিজেপি বিরুদ্ধে যায়, হ্যাঁ, তাহলে এই ঘটনাগুলো কি তৃণমূলের বিরুদ্ধে যাবে না? না আমি ওইটাই বলছি। এই যে বিচার ব্যবস্থা তাদেরকে মুক্ত করে দিল, তাহলে প্রভাবটা আবার যাবে কেন? এটা তো এক নম্বর। আর দু নম্বর যেটা হচ্ছে, হ্যাঁ আমরা স্বীকার করি যে বোনটির প্রতি অবিচার হয়েছে আরজিকর কাণ্ডে, দ্ব্যর্থহীন ভাষায় এর প্রতিবাদ সেদিনও করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। আমার নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এর তীব্র প্রতিবাদ করেছেন। আচ্ছা, কয়েকদিন আগে আপনাকে একটা অন্য মিডিয়াতে একটা বলতে শুনেছিলাম যে বর্ধমান শহরে যিনি বিধানসভায় টিকিট পান না কেন, তিনি যেন শিক্ষিত হন, শিক্ষা থাকে, এই ধরনের আপনার একটা কোট ছিল। এটা আপনি কি ইঙ্গিত করতে চেয়েছিলেন? রাজনৈতিক শিক্ষা তো অবশ্যই দরকার। বর্তমানে যিনি বিধায়ক তার রাজনৈতিক শিক্ষা নেই? আমি বলছি না, আমি এটা বলিনি তো যে ওনার রাজনৈতিক শিক্ষা নেই। আমি বলছি শিক্ষিত একজন বিধায়ক হলে হয়। রাজনৈতিক শিক্ষিত মানে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হলে ভালো হয়। তো এবার ভালো হয় মানে কি, যিনি আছেন তার থেকেও ভালো? হ্যাঁ, যিনি এবার যদি দল মনে করে যে ইনি, আমি আপনার বক্তব্যে বিশ্লেষণ চাইছি। আমার বক্তব্যের বিশ্লেষণ কিছু দলের উপর চাওয়া, আমার বক্তব্যটাই বলছি। আমার বক্তব্যটা হচ্ছে যে 5 বছরে একটা বিধায়ক তার বিধানসভার অলিন দিয়ে ঘোরাফেরা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক চর্চায়, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সে যে অভিজ্ঞতা সঞ্চয় সেখান থেকে হয়, সেই অভিজ্ঞতার সঞ্চয়ের নিরিখে নিশ্চয়ই সে এখন আজকে অনেক পরিণত। না, তাহলে আপনি এটা বললেন কেন যে যিনি প্রার্থী হন না কেন তিনি শিক্ষিত যেন হন, শিক্ষা, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত। তাহলে বর্তমানে যিনি বিধায়ক আছে, আমার প্রশ্নটা একই, হ্যাঁ, তিনি কি এখন রাজনৈতিক শিক্ষিত হতে পারেন? বিগত 5 বছরের অভিজ্ঞতা তাকে আরো পুষ্ট করেছে। বিধানসভায় 5 বছর থাকা একটা মানুষকে, বিধানসভায় 5 বছরের সদস্য হয়ে যাওয়া, সেই বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএ, বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএদের বক্তৃতা, মন্ত্রীদের বক্তৃতা বিধানসভার ভিতরে তার শোনা, তার উপরে আলোচনা, চর্চা, অংশগ্রহণ করা, একে সমৃদ্ধ করে। যে কোনো মানুষকে সমৃদ্ধ করে, আমার বিশ্বাস তাকেও সমৃদ্ধ করেছে। না, তার আগেও তো এমসিআই ছিলেন, রাজনৈতিক জগতে ছিলেন। পুরসভা তো একটা ছোট্ট একটা জায়গা। না, রাজনৈতিক অভিজ্ঞতা বলছি। রাজনৈতিক অভিজ্ঞতা মাটি থেকে উঠে আসে। বিধানসভা ভবনে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা আলাদা। রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে কোন পথে গেলে মানুষের কাজের সমাধান হবে, এটা রাজনৈতিক অভিজ্ঞতা। মানুষের চাহিদা পূরণ হবে এটা।
আর রাজনৈতিক শিক্ষা মানে হচ্ছে, যেহেতু বিধানসভার সদস্য হচ্ছে আপনার আইনসভার সদস্য, অবশ্যই। আইনসভার সদস্য হলে না তাকে আরো অনেক বেশি শিক্ষা লাভ ওখান থেকে এটা হয়ে কি যায়। খোকন দাস নন? ওখান থেকে হয়ে যায় না, ওখান থেকে হয়ে যায়। 5 বছর একজন কন্টিনিউয়াস যখন ওই মানে প্রসেসের মধ্যে বর্তমানে আপনি থাকে, স্বীকার করছেন যে খোকন দাস রাজনৈতিক শিক্ষায় পরিপক্ক। আমার বিশ্বাস যে যে কোনো, নট অনলি খোকন দাস, যারাই বিধানসভাতে 5 আমি বছরের, বর্ধমান দক্ষিণ নিয়ে কথা বলছি। আমি আমি খোকন দাসকে সঙ্গে নিয়ে বলছি, যারাই 5 বছর ধরে রাজনৈতিক বিধানসভার সদস্য হয়ে এসেছেন বা থেকেছেন, আমার বিশ্বাস তারা সকলেই নিজেকে আরো অনেক বেশি রাজনৈতিকভাবে পরিপক্ক করে নিয়েছেন। সালে রাজনৈতিকভাবে পরিপক্ক করে নিয়েছেন, পরিপক্ক হয়েছেন খোকন দাস, এটা আপনি যেমন স্বীকার করছেন। তাহলে আমার বিশ্বাস হয়েছেন। রাসবিহারী হালদার তো এখনো বিধানসভায় যায়নি, সেই সুযোগও পায়নি, টিকিটও পায়নি। হুম। তো রাসবিহারী হালদারকে আপনি রাজনৈতিক অভিজ্ঞতায়, রাজনৈতিক শিক্ষায়, তার সাংগঠনিক দক্ষতায় কোন, মানে খোকন দাসকে আমি তুলনা করতে বলছি না, ইন্ডিভিজুয়ালি রাসবিহারী হালদার তাকে কিরকম দেখছেন? হ্যাঁ, বলছি রাজনৈতিক হালদার একেবারে একটি সহজ সরল এবং খুব ভালো প্রকৃতির একজন মনের যুবক। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, রাজনীতি করতে গেলে যেটা অনেকেই আলোচনার মধ্যে আনেন, যে প্রথম দিকটাতে উঠতে গেলে একটা শিক্ষার একটা ব্যাপার থাকে। এটা আমিও বলেছি, অনেকেই বলেন, এবং যারা রাজনীতি বিশ্লেষণ করেন, বিশ্লেষকরা তারাও আলোচনার মধ্যে আনেন যে একটা শিক্ষা রাজনৈতিক শিক্ষার জন্য নয়, এডুকেশনাল যে প্রপার যে এডুকেশনাল এডুকেশনাল সিস্টেমের মধ্যে যে শিক্ষা, সেটাও দরকার হয়। সেটা ইতিমধ্যে রাসবিহারীর মধ্যে আছে, এবং আপনারা মনে হয় শুনেও থাকতে পারেন যে সে সম্ভবত ডক্টরেটও আর কয়েকদিনের মধ্যে হয়তো হতে পেয়ে চলেছে। যাবে, হতে যাচ্ছে, পিএইচডি রিসার্চ করছে। রিসার্চ করছে, পিএইচডি করছে। তাহলে তার মানে কি, সে যেহেতু রাজনৈতিক ফিল্ডে এসেছে, সে সেই জন্য আগে থেকেই এই ফিল্ডে যেটা প্রয়োজন হতে পারে ভবিষ্যতে কাজে লাগাবার জন্য, সেটাতে নিজেকে তৈরি করে নিচ্ছে। তাহলে সেদিক থেকে সে এই মুহূর্তে ফিট অ্যান্ড ফাইন। অবশ্যই সে এডুকেশনাল দিক থেকে আপনি বলছেন ওটা যে, ওটা ওটা হ্যাঁ, এডুকেশনাল দিকটাতে পলিটিক্যাল বলুন আপনি। এডুকেশনাল দিকটা শিক্ষা হলে তো ম্যানেজমেন্ট শিক্ষাতে চলে আসবে। এডুকেশন ম্যানেজমেন্ট ইজ দ্য পার্ট অফ এডুকেশন। এবার রাজনৈতিক অভিজ্ঞতা, আমি বলি রাজনৈতিক শিক্ষা, ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দি পার্ট অফ এডুকেশন। তা ও এডুকেশন যখন পাচ্ছে, তখন ম্যানেজমেন্টটাও তার সঙ্গে সঙ্গে পাশাপাশিতে রপ্ত করে নিচ্ছে। তাহলে এডুকেশন, ম্যানেজমেন্ট এগুলোকে যার আগে থেকে নিজে সংগ্রহ করে নেবে, নিজের মধ্যে নিয়ে নেবে, সে তো ভবিষ্যতে আরো পরিপক্ক হয়ে যাবে ওই আইনসভার সদস্য হয়ে গেলে। তার তো আরো সুবিধা হবে ওই জায়গাটা মানে ক্যাপচার করতে, ওই জায়গাটাকে মানে অ্যাডপ্ট করতে, বক্তৃতাগুলো শুনে নিজের মধ্যে নিয়ে নিতে, এটা সুবিধা হবে। সেই সুবিধাটা রাসবিহারী আরো বেশি পাবে। সেই রাজনৈতিক পরিপক্কতা এখনো রাসবিহারীর আসেনি। কেন, কে বললো রাজনীতি আসেনি? সে তো বর্ধমান জেলার যুব সভাপতি হিসাবে যে দায়িত্ব রাজনৈতিক সচেতনভাবে যেভাবে পালন করে চলেছে, তার রাজনৈতিক পরিপক্কতা তার তো ওখানে প্রমাণ হয়। তার বড় বড় মিছিল হয়, বিভিন্ন ব্লকে সবার যে ব্লক সভাপতিদের নিযুক্ত করেছে, তাদের নেতৃত্বে জেলার যখন সভাপতি হিসাবে সে যখন মিটিং ডাকে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, তখন হাজার হাজার মানুষের মিছিল হয়। তার এটা তো রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। ইতিমধ্যে তো সে প্রমাণ দিয়েছে, না দেওয়ার তো সেই অর্থে তো অরূপ দাস, প্রণব চ্যাটার্জি, আইনুল হক, এনাদের রাজনৈতিক অভিজ্ঞতা তো আরো বেশি, আরো পরিপক্কতা ওনারা ভোটেও লড়েছেন, বিভিন্ন ভোটে লড়েছেন, নির্বাচনে লড়েছেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ। তো তাদের নাম কেন বা এই বিধানসভা, দক্ষিণ বিধানসভা নির্বাচনে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে আসছে না? বারবার দাস রাস এটা হচ্ছে না। এটা তো আপনাদের বর্ধমানে আমরা আপনি যেটা বলছেন, দাস দাস বা দাস যাই বলুন না কেন, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে। এটা ঘটনা মিডিয়া, যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আসছে, এটা ঘটনা। তার মানে তো এটা নয় যে এটাই বাস্তব। দল তো এটা সিদ্ধান্ত নেবে, দল। কে বলতে পারে যে এর বাইরে কোনো প্রার্থী হবে না? আমি বলতে পারি, আপনি বলতে পারেন? এটা বলতে পারি না। দল সিদ্ধান্ত নেবে, দল জানাবে। আইনুল হক, প্রণব চ্যাটার্জি, অরূপ দাস,
আমাদের চেয়ারম্যান পরেশ সরকার, এই ব্যাপারে তো আমাদের দায়িত্ব নয়। আচ্ছা, রাজনীতি সম্পর্কে একটা জিনিস শোনা যায় যে রাজনীতি নাকি কোনো জাত নেই, ঠিক আছে? ভুল এটা। আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনি তৃণমূল কংগ্রেস করেন, আইনুল হক তৃণমূল কংগ্রেস করেন, আইনুল হক প্রশাসনিক হিসাবে পৌরসভায় বসে আছেন, না, পৌরসভা সেখানে আপনি দিনের পর দিন বিডিএ। পৌরসভাতে আচ্ছা, আপনি পৌরসভাতে আন্দোলন করেছেন আইনুল হকের বিরুদ্ধে। সেই আইনুল হকের সঙ্গে আজকে একই মঞ্চে বসে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, গলায় মালা পরাচ্ছেন বা পড়ছেন একে অপরে। তো তাহলে আপনি এরপরও বলবেন রাজনীতিতে কোনো জাত আছে? না না, রাজনীতিতে জাত নেই নয়, ভুল বলা। ব্যাপারটা বলি আপনাকে, এই যে বললাম আপনাকে যে একটা মানুষের সঙ্গে যখন কথাবার্তা শুরু হয়, চলে, দূরত্ব কমার তখন একটা রাস্তা বেরোয়। দূরত্ব ছিল, আমি তো অস্বীকার করিনি। তার রাজনৈতিক ধ্যান ধারণা ছিল বামপন্থী ধ্যান ধারণা। আপনি কিন্তু প্রতিবাদ করেছেন, তখন আমার তিনি তৃণমূলে। আমার বক্তব্যটা বলতে দিন। আমার সঙ্গে উনি যে সময়ে ছাত্র যুব রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, যুব রাজনীতির নেতৃত্ব দিয়েছেন জেলাতে, আমি সেই সময় ছাত্র রাজনীতি তখন রয়েছি। আমাদের সময়ে, সেই সময়টাতে আমাদের সঙ্গে ব্যাপক পরিমাণে একটা লড়াই ছিল, রাজনৈতিক লড়াই ছিল। সেই লড়াইটা দীর্ঘ 15 বছর ধরে আমার বামপন্থী বন্ধুদের, তৎকালীন সময়ে যারা বামপন্থী প্রতিপক্ষ ছিল তাদের সঙ্গে আমার ছিল, লড়াই ছিল। এবং সেই লড়াইটা কখনো কখনো আমার উপরে আক্রমণের পর্যায়েও গিয়েছিল। এই ক্ষোভটা তো একটা তৈরি হয়েছিল, এই ক্ষোভটা তো আমার তৈরি হয়েছিল। সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ সেই সময় ঘটেছিল। যেদিন উনি আমার দলে এলেন সেই দিনই যে আমার সঙ্গে সঙ্গে মিটে গেল, মিটে যাবে, এটা তো হতে পারে না, এটা হয় না। এটা আস্তে 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 একসঙ্গে সময় ক্ষত ভুলিয়ে দেয়। আস্তে আস্তে আলাপচারিতার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়ে বিগত দিনে না, আপনি কি ছিল, বলতে চাইছেন যে সেগুলোকে যে আক্রমণটা হয়েছিল সেটা শুধুমাত্র আইনুল হকের ব্যক্তিগত উদ্যোগে ওই আক্রমণটা হয়েছিল? তা তো নয়, ওটা সিপিএম আক্রমণ করেছিল। তাহলে আইনুল হকের প্রতি আপনার যে ক্ষোভ, কথা বলতে বলতে মিটে যাওয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিষয়ে আমি অবতারণা করতে চাই না। এই বিষয়ে আমি ইতিমধ্যেই আইনুল হক সাহেবের সঙ্গে সরাসরি কথা বলেছি। কোন জায়গাতে ক্ষোভ ছিল, কী ব্যাপারে ক্ষোভ ছিল, সেসব আলোচনা হয়েছে। এবং তিনিও আমার সঙ্গে খোলামেলা আলোচনা করে কিছু কিছু ব্যাপারে বিশ্লেষণ করেছেন, বলেছেন, বুঝিয়ে দিয়েছেন যে এই জায়গাগুলোতে তোমার সঙ্গে যে ব্যাপারটা, সেটাতে এইখানে কিছুটা তোমার এই রকম ভুল মনে হচ্ছে হয়ে গেছে, বা তুমি হয়তো এটা ভুল বুঝেছো, বাট আমি এখানটাতে ছিলাম না, আমি জানি না। এগুলো এই যে আলোচনা করে মিটে গেছে, বর্তমান সময় মিটে গেছে। তাহলে আমাকে এই প্রশ্নগুলো আজকের দিনে দাঁড়িয়ে তার কোনো উত্তরের জায়গা নেই। এবার তো পাবলিককে, যে সাধারণ মানুষ তো জানতে চাইবে না। সাধারণ মানুষ তো জানতে এবার চাইলে আপনাদের মধ্যে কি কথা হয়েছে আমরা তো জানি না, আমাদের তো কাজ আপনাদের কাছ থেকে জানা এবং সাধারণ মানুষকে জানানো। হ্যাঁ, সাধারণ মানুষকে জানানোর ব্যাপারটা যেটা আপনি বলছেন, সেটা আপনি নিশ্চয়ই আপনার চ্যানেলের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চয়ই জানাচ্ছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবং এবার আমি মনে করি আমি যে কথাটা বললাম, আইনুল সাহেবকে যদি কোনোদিন বসান, আমার বিশ্বাস উনিও সেই কথাটাই বলবেন। এবার একটা বিষয় হচ্ছে যে বাম আমল থেকে এবং বর্তমান সময় পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গ রাজনীতিতে, তার একটা ভোট ব্যাংকের অঙ্কে একটা মূল ফ্যাক্টর হয়েছে অলওয়েজ, অল টাইম, সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক। ঠিক আছে? এই মুসলিম ভোট ব্যাংকের ক্ষেত্রে এবারে দেখা যাচ্ছে ওয়াকফ বিল নিয়ে এক শ্রেণীর মুসলিম সম্প্রদায়ের মানুষ যথেষ্টই তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ, 1 নম্বর। 2 নম্বর, সিপিএমের একটা নিজস্ব মুসলিম ভোট ব্যাংক আছে, কংগ্রেসের নিজস্ব একটা মুসলিম ভোট ব্যাংক আছে, তার উপরে নওশাদ সিদ্দিক, তার উপরে মিম, তার উপরে হুমায়ুন কবির। এই যে এতগুলো ডিভাইডেশন হয়ে গেছে এবারে, মুসলিম ভোটগুলো যেগুলো তৃণমূলে ভোট বাক্সে পড়তো, তো এতে কি মুসলিম ভোট তৃণমূল ভোট বাক্সে কম পড়বে এবং তার জন্য তৃণমূলের কোনো আসনে হেরফের? আমি তা বিশ্বাস করি না। তার কারণও আমার কাছে খুব সহজ ভাবে ব্যাখ্যা করতে পারি। তার কারণ হচ্ছে, দেখুন, মানুষ নিজের মানে ভালোটা একজন পাগলও বোঝে। একজন পাগলও নিজের ভালোটা, কোনটা ভালো কোনটা মন্দ হবে, একজন পাগলও বোঝে, সে যতই বলুক না কেন।
হুম। তো আপনি মুসলিম সমাজের কথা বলছেন, এই মুসলিম সমাজ এই ভারতবর্ষের মাটিতে যুগ যুগ ধরে স্বাধীনতার আগে থেকে আন্দোলন করে এসেছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে, আবার স্বাধীনতার পরেও বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের দমনপীড়ন নীতির বিরুদ্ধেও আন্দোলন এবং করেছে। ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠেছে। ডিসাইডিং ফ্যাক্টর আজকের দিনেও আছে। এই জায়গাটা আমার মূলত প্রশ্ন। মূলত পশ্চিমবাংলায়, আমি এটা বলছি, আরো কতগুলো রাজ্য আছে, তো মূলত পশ্চিমবাংলার কথাটাই বলছি। কিন্তু কাদের ভোট দেবে এই মুসলমানরা? এত সরকারিভাবে হিন্দু ভাই বোনেরা যে সুযোগ সুবিধা ভোগ করে সরকারের কাছ থেকে, বাংলার সরকারের কাছ থেকে, মুসলমান ভাই বোনেরা তার থেকে সিকি অংশ কম ভোগ করে না তো, সমান। একটা সরকারের দৃষ্টিভঙ্গিটা যদি ইকুয়াল থাকে, সমদৃষ্টি সম মানে সমান চোখে যদি উভয়কে দেখার ব্যাপার থাকে, তখন তো ক্ষোভের সঞ্চার হয় না। এবার বললেন আপনি ওয়াকফ বিল, কেন্দ্রীয় সরকারের বিল, রাজ্যের কি আছে এখানে? কোথাও কোথাও এটাকে রাজনৈতিকভাবে আগুন জ্বালাবার চেষ্টা হয়েছিল, কিন্তু দক্ষতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকটাই এটাকে ঠান্ডা করতে পেরেছে, যাতে করে আমার বাংলার বুকে এই স্ফুলিঙ্গের মতো আগুন যেটা ছড়িয়ে না মুর্শিদাবাদে পড়ে। ঘটনাটা হ্যাঁ ঘটেছিল। বলছি, যাতে সারা বাংলায় ছড়িয়ে পড়তে না পারে, এটা কড়া হাতে দমন করে এটাকে দক্ষতার সঙ্গে করি। পরবর্তী ক্ষেত্রে মমতা এটা কড়া বন্দ্যোপাধ্যায় হাতে বুঝিয়েছেন। দমন করলে কি দাস পরিবারে বাবা এবং সন্তানকে কুপিয়ে হত্যা করা হতো? না না, সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেছিল, সেই মুহূর্তের ঘটনাটার পরের কথা বলছি আমি। সেইটুকু সময়টুকু প্রশাসনের পৌঁছানোরটুকু সময় বাদ দিয়ে পরবর্তী সময়টাকে এটাকে আর কোনো রকম ভাবে ফিরাদ হাকিমও তো একসময় স্প্রেড করতে দেওয়া ফিরাদ হয়নি। হাকিমও তো একসময় বলেছিলেন মিনি পাকিস্তান তৈরি হবে। না না, এইগুলো এই সমস্ত কথাবার্তা আমার মনে হয় ভুল। কোনো একটা সভাতে গিয়ে উনি বক্তৃতা করেছিলেন, মানে যেখানে 100% মুসলিম বাস করেন, সেখানে একটা ইফতার অনুষ্ঠানে গিয়েছিলেন। উনি মজার ছলে বলেছিলেন, হ্যাঁ ভাইয়া ये तो মিনি পাকিস্তান हो गया। মানে এই ধরনের কথাবার্তা, মানে কি, যেখানে ওই এলাকাটাতে যেখানে গেছিলেন মেটিয়া বুরুজ, সেখানে একটা সভা ছিল, ইফতারি অনুষ্ঠান। তো কথায় কথায় মানে সব ইয়েতে বলতে গিয়ে উনি একটা হাসির ছলে বলেছিলেন, ভাই এই তো মিনি পাকিস্তান হোক, এই কেসা বাত হো গয়া। একজন এই টাইপের। কিন্তু একজন এটা জনপ্রতিনিধির মুখে এই ধরনের আলপটকা মন্তব্য কতটা ভয়ানক হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক আবর্তে, সেটা নিশ্চয়ই ফিরাদ হাকিম জানতেন। না, সেটা নিশ্চয়ই আমাদের শুভেন্দুও জানে তাহলে। শুধু তো পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের মুসলিম ভোট দরকার নেই, না না, শুভেন্দু পরিষ্কার বলে না, দিয়েছে। সেটাই শুভেন্দু পরিষ্কার বলছে, বদলা নয় বদল চাই বলেছিলাম তো আমরা, বলছি আমরা বদলা নেব, বদল চাই বদলা নেব। তাহলে উনি তো, তার মানে কি, উনি মুসলমানদের উপরে আক্রমণ করবেন বলছেন তো? না ওনাদের এটা তো ফিরহাদ হাকিম বলেনি এতটা এইভাবে নোংরা ভাষা, এরকম ভাবে নোংরা ভাষা ফিরহাদ হাকিম বলেননি। ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন মজার ছলে, ওইখানে ওই এলাকায় 100% মুসলিম বুথ, মুসলিম মেজরিটি মুসলিম বুথ, এবং সেখানে ইফতার অনুষ্ঠানটি যায়, জাস্ট ওইটা মজারে। কিন্তু ইনি তো ডাইরেক্টলি বলছেন, সরকার পরিবর্তন হলে আমরা বদলা নেব। কাদের বদলা নেবে? মুসলমানদের উপরে আক্রমণ করবে। তাহলে এটা বলতে পারেন নাকি রাজনীতি থেকে? উনি যদি বলতে না পারেন ওই কথাটা, তাহলে ইনি বলতে পারেন এই না, কথা? একটা বিরোধী দলনেতার যতটা দায়িত্ববান হওয়া উচিত, বিরোধী তার দলনেতা থেকে শাসক দলের যারা রুলিং পার্টি এবং এতগুলো দায়িত্ব গুরুত্বপূর্ণ মন্ত্রী, দপ্তর তিনি মন্ত্রী, তার তো আরো বেশি রেসপন্সিবিলিটি থাকা উচিত। আপনার সঙ্গে আমি একমত হয়েও বলছি, বিরোধী দলনেতা হচ্ছে পূর্ণমন্ত্রীর একদমই পদমর্যাদার সমান। একদমই। তাহলে একটা রাজ্যের পূর্ণমন্ত্রী ফিরহাদ হাকিম, বিরোধী দলনেতাও পূর্ণমন্ত্রী পদমর্যাদার। হলো দুজনাই রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা। দুজনারই আমি যদি বলেন দায়বদ্ধ হতে ফিরহাদ হাকিমকে, ফিরহাদ হাকিমের কথার মধ্যে যে কথাটা ছিল সেটা আমি আপনাকে বারবার ব্যাখ্যা করেছি, যে 100% মুসলিম অধ্যুষিত এলাকায় ইফতার অনুষ্ঠানে গিয়ে হাসতে হাসতে মজার ছলে বলেছিলেন, সেটার গুরুত্ব। আর এই যে ক্ষমতায় এলে আমরা বদলা নেব, এইটার গুরুত্ব, দুটো কিন্তু এক নয়। তো মমতা ব্যানার্জি যে মুসলিম সম্প্রদায়কে নাম উল্লেখ না করে দুধেল গাই বলেছিলেন, সেটাও কি মজার ছলে?
দুধেল গাই যেটা বলেছিলেন ব্যাপারটা দেখুন, বাঙালির কিছু কিছু কথা প্রচলিত চলিত কথা যেটা থাকে আছে জানেন, যে নাচতে না জানলে উঠোন বাঁকা, একটা কথা আছে না? তো এইরকম বিজেপি হেরে যাচ্ছে বারবার করে, দিয়ে বলছে যে আমরা পশ্চিমবাংলায় এই চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে, এই হচ্ছে, অথচ সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বললেন নাচতে না জানলে উঠোন বাঁকা, এইরকমই একটা উদাহরণস্বরূপ। তো সেই রকমই তো দিলীপ ঘোষও বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, সেটা নিয়ে এত চর্চা এত কিছু। না, চর্চা মানে কি, প্রথম কথা হচ্ছে ওটা তো বাংলার প্রচলিত ইয়ে নয়, শব্দ নয়। বাংলার প্রচলিত কিছু কিছু কথা আছে, যেমন হচ্ছে গল্পের গরু গাছে ওঠে, এগুলো প্রচলিত কথা। গরুর দুধে সোনা পাওয়া যায়, এটা তো প্রচলিত, বাঙালি কোনোদিন প্রচলিত কথা শুনিনি আমরা এরকম। আচ্ছা, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আপনার কাছে দক্ষিণ বিধানসভা নিয়ে জানলাম, এসআইআর নিয়েও আপনার কাছে জানলাম যে কি ভুক্তভোগী মানুষ ভুক্তভোগী হচ্ছেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন যে কংগ্রেস এবং সিপিএমের যে জোট, যে ভোটটা একটা বাক্সে পড়তো, সেই ভোট ভেঙে গেছে। এটা তো আপনাদের তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। হ্যাঁ, আমরা 2026-এর নির্বাচনে আরো অনেক বেশি ভোটে জিতবো। এই যে ভোট ভাগ হয়ে যাচ্ছে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে, দেখুন, আমরা তো বিকল্প কেউ নেই, আনন্দে নাচছেন তো। বিকল্প কেউ নেই তো। বিজেপি বলছে আমরা বিকল্প, পশ্চিমবাংলায় ওরা এই মুহূর্তে সিপিএম কংগ্রেস তো বিকল্প না, এটা তো বাস্তব সত্য। সিপিএম কংগ্রেস বা ওই মুসলিম যে দলগুলো, তারা তো বিকল্প নয় পশ্চিমবাংলায় তৃণমূলে, এটা তো ঘটনা। এরা তো ভোট কাটার জন্য না, রেডি। বলি ভোট কাটবে মানুষ, তো আগেই বলেছি মানুষ বোকা নয়। 5 লাখ টাকার আহ, একটা, আপনি একবার বলছেন বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষ হ্যাঁ, বোকা, আবার আপনি বলছেন মানুষ বোকা নয়। না মানুষ বোকা আপনি মানে কি, দুরকম আমার বলছেন। রাজ্যের কথা বলেছি আমি, আমার রাজ্যের নয় তো, অন্য রাজ্যের মানুষকে বোকা সাজাতে পেরেছে, বাংলার মানুষকে পারছে আমি না। এই রাজ্যে ভোটের কথা বলছি। আমি আমি আপনাকে, আপনি মনে হয় ভুল শুনেছেন, আমি আপনার এটা চালিয়ে শুনে নেবেন। আমি বলেছি যে অন্য রাজ্যের মানুষকে বিজেপি যেভাবে ভুল বোঝাতে পেরেছে, পশ্চিমবাংলার মানুষ এতটাই রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন, এখানকার মানুষকে এটা পারছে না। মানে এটা কোনো ফ্যাক্টর না, মিম বা নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবির। হুমায়ুন কবির তো বিগ জিরো, ওটা তো কোনো প্রশ্নই নেই। আর মিম যেটা বলতে চাইছেন, বিহারে যেভাবে ভোট কেটে হারিয়ে দিয়েছে, পশ্চিমবাংলায় সে জিনিস হবে না, কারণ এখানকার আইএসএফ নিজে, নওশাদ সিদ্দিকী নিজেই হারবে। এবার বলি আপনাকে, পশ্চিমবাংলার মানুষ তাদের মাথার তাজ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণটা কি জানেন তো? তার কারণ হচ্ছে, বাড়িতে কোনো মানুষকে আর চিন্তায় থাকতে হয় না যে বাবা মা অসুস্থ হলে চিকিৎসা করব, তার খরচটা কোথা থেকে জোগাড় করব। এত বড় ভরসা যিনি দিয়ে রেখেছেন মানুষের কাছে। সে তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল আয়ুষ্মান ভারত। না, সেটা সবার জন্য নয়, নট ফর অল, নট ফর অল। দেয়ার ওয়াজ এ গাইডলাইন, কে কে পাবে, কারা পাবে না। বাট হিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, স্বাস্থ্য সাথী, এখানে কোনো গাইডলাইন নেই। ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড তারা পাবেন, এটাই পশ্চিমবাংলা, কিন্তু এটাই অনেক মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক নার্সিংহোম, অনেক হসপিটাল, প্রাইভেট হসপিটাল, যারা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে চাইছে না, তাদের বক্তব্য আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডিউ পড়ে আছে। তারা সরকারের কাছে এই যে কথাটা আপনি আমাকে বলছেন, এই তারা রকম সরকারের কাছে বারবার বলেছে। আমি বলছি, এই যারা পিডব্লিউডি যারা কাজ করে তারা বারবার ধর্নায় বসেছে। আমি এই কথাটাই, যারা পিএইচি কাজ করে তারা বারবার ধর্নায় আমি বসেছে। আপনাকে এই কথাটাই বলছি, আলুর দাম পাচ্ছে না চাষি আজকে। যারা এই কথাটা বলছেন যে যে স্বাস্থ্যসাথী কার্ডের কাজ করে টাকা পাচ্ছেন না, যারা বলেছেন আপনাকে, এইরকম 10 জন, আমি বেশি বলবো না, এরকম 10 জন হচ্ছে যে নার্সিংহোমের মালিক, যাদের লাইসেন্স নিয়ে ওই কাজ করেন আর টাকা পাচ্ছেন না, পাননি, আপনার কাছে শ্বেতপত্র প্রকাশ করে আপনাদের মাধ্যমে দেখাক। আমি দায়িত্ব নিয়ে বুঝি তারা দেখাতে পারবে না যে সরকার তাদেরকে বঞ্চিত করছে। দেরি হতে পারে, দেরি হওয়ার কথা বলছি। টাকা দেওয়ার ক্ষেত্রে কখনো দেরি হতে পারে। তার কারণটা কি বলুন তো? আমরা পশ্চিমবাংলার সরকার আমাদেরকে হাতে না মারতে পেরে, কেন্দ্রীয় সরকার আমাদের সরকারকে হাতে না মারতে পেরে, বাগে না আনতে পেরে ভাতে মারছে, অর্থাৎ আমাদের পাওনা টাকা থেকে আমাদের বঞ্চিত করছে।
এই বঞ্চিত হওয়ার ফলে অনেক সময় এই পুরনো কচকচানি আর না না কতদিন চালাবে? এইটা আপনার পুরনো কথাটা যেটা না বললেন না, সেটা তাহলে এই দুর্গাপুজো এত দান করার কি দরকার ছিল? এটাই আপনার ক্লাবগুলোকে এত টাকা দেওয়ার কি দরকার ছিল? এইটাই তো এই বেকার ভাতা দেওয়ার কি দরকার ছিল, যেখানে এইটাই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না? এইটাই তো বাংলার মানুষের কাছে বছরে একবার উৎসব আসে, দুর্গোৎসব আসে, এটা 12 মাসের 13 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ। এই পার্বণে প্রতিটা পরিবারের মুখে হাসি যাতে ফোটে, প্রতিটা বাঙালি হিন্দু যাতে অন্ততপক্ষে এই কটা দিন সানন্দে, গ্রামের পুজোগুলো মেরো হয়ে গেছিল, এই কোনো রকম করে একটা এই বাল্ব জ্বলতো, সেটাও যাতে ঝকমকে হয়ে থাকে, গ্রামের মানুষটাও যাতে বিভেদ, ওই শহর উজ্জ্বল আমার অন্ধকার এটা না ভাবে, এটাকে ভেবেই বাংলার সমস্ত স্তরের অঞ্চলের মানুষের কথা ভেবে এটা করেছেন। এটা অন্যায় কিচ্ছু নেই। আর আপনি যেটা বলছেন স্বাস্থ্যসাথী টাকা, হ্যাঁ সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিলে এগুলো একদিনও বাকি থাকবে না। পিএইচি টাকা বাকি, পিডব্লিউডি টাকা বাকি, সবই কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনার মধ্যে রেখেছে, বঞ্চিত করে রেখেছে, সেই জন্য কিছুটা হচ্ছে লেট। কিন্তু কেউ এটা বলতে পারে না সরকার যে বঞ্চনা করে পাচ্ছে রাখলে না। এই টাকাগুলো কোত্থেকে আসছে? শিক্ষকরা 1 তারিখে মাইনে পাই, বাম জামানায় 15 তারিখ 16 তারিখ কেটে গেলেও মাইনে পেত না, আমরা 1 তারিখে মাইনে দিই। আজ না, আমার বক্তব্য হচ্ছে এই টাকাগুলো কোত্থেকে আসছে? কোথায়? এই যে বেকার ভাতার টাকা, এই রাজ্য পুজোর টাকা, এই ক্লাবের টাকা, রাজ্য সরকারের যে ট্যাক্স যেটা পাচ্ছি আমরা এখান থেকে, যে ডাইরেক্ট ট্যাক্স আমরা সেই যেটা টাকাটা কেন পাচ্ছি, সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না? সেই টাকাতে আমরা, কেন্দ্রীয় সরকার টাকা দিলেই সরকারি কর্মচারীদের দিয়ে পাবে, কারণ কেন্দ্রীয় সরকার তো আমাকে বঞ্চিত। আন্দোলন তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা উচিত, আমাদের সরকারের বিরুদ্ধে কেন? আমরা তো টাকা দিতে রাজি আছি, আমরা তো বলছি আমরা দেবো, আমরা বঞ্চনা করতে চাই না, আমরা কাউকে বঞ্চিত করতে চাইছি না। কিন্তু আমাদেরকে যারা বঞ্চিত করে রেখেছে, আন্দোলনটা তাদের বিরুদ্ধে সংগঠিত করে আমাদের বাংলার মুখকে উজ্জ্বল করুন, দাবি দাওয়া আদায় করুন, আমরা আপনাদেরকে দুহাত ভরে ভরিয়ে। আপনি কি জানেন যে কেন্দ্রীয় সরকারের পাঠানো বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে মন্ত্রক আছে সঠিক সময়ে খরচা করতে না পারার জন্য সেই টাকা ফেরত চলে গেছে? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় শ্বেতপত্র প্রকাশ করার কথা বলেছেন, সংসদে দাঁড়িয়ে, জনসভায় দাঁড়িয়ে নয়, সংসদে দাঁড়িয়ে বলেছেন। এটা ভালো করে মনে রাখবেন। সংসদ হচ্ছে দেশের সর্বোচ্চ জায়গা, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা, যেখানে যাই বলুন। সেখানে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার, অর্থমন্ত্রী সীতারামনজি এবং অন্যান্য মন্ত্রী যারা গ্রামীণ সড়ক যোজনার কথা বলেন, গ্রামীণ মানে কি বলবে ফসল বীমার কথা বলেন, সমস্ত দপ্তরের মন্ত্রীদের কাছে প্রশ্ন করে বলেছেন, ফ্রম দি ইয়ার 2022 to 26 এই অর্থ অ্যালটমেন্ট হয়েছে বা এই অর্থবর্ষেগুলোতে আমার পশ্চিমবাংলার গ্রামীণ সড়ক যোজনায় ক টাকা খরচা করেছেন, দিয়েছেন কিনা? ওটাই তো বলছি আমি। না, দেননি তো, বলছেন বিগ জিরো। আবাস যোজনায় শ্বেতপত্র প্রকাশ করুন, জানান, তারপরেও বাংলার বাড়ি হচ্ছে, তারপরেও বাংলার রাস্তা। ওটাই তো উনি জানতে চেয়েছেন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে। না, হয়নি। 2023 থেকে 2026 টিল ডেট এই ক্ষেত্রে, ওই যেগুলো নাম করলাম আমি, আবাস যোজনা, সড়ক যোজনা বা আরো কিছু কিছু ক্ষেত্রে 1 পয়সাও আসেনি। মানে এটা হাতে মেরে ওরা ওদের উদ্দেশ্যটা কি জানেন? ওদের উদ্দেশ্যটা হচ্ছে সরকার জর্জরিত হয়ে পড়বে, মানুষের কাজ করতে পারবে না, মানুষ ক্ষোভের সঞ্চার হবে মানুষের মধ্যে, ক্ষোভের বহিঃপ্রকাশ ভোট বাক্সে পড়বে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে মাটি থেকে উঠে এসেছেন, গরিবী হালাত দেখে এসেছেন, গরিবের মর্মটা বোঝেন, কোথায় কষ্টটা, উনি সমস্ত জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি আজও টালির ঘরে থাকেন, কিন্তু তার দলেরই পঞ্চায়েত সদস্য যারা 5 বছর ক্ষমতায় আছে, যারা কুড়ে ঘরে থাকতেন, তারা অট্টালিকা বানিয়ে স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দলের মধ্যে একটা দুর্নীতির একটা যে স্তর তৈরি হয়েছে, একটা বেনো জল ঢুকেছে, সেটা অভিষেক ব্যানার্জিও বারবার প্রকারান্তরে ঘুরিয়ে বলেছেন, মমতা ব্যানার্জি ঘুরিয়ে বলেছেন যে বরদাস্ত করবো না। কেন বলেছেন? খবর ওনার কাছেও আসে, ওনার নিজস্ব সোর্স মারফতও খবর যায়। তো একদম যে তৃণমূল দলটা এত স্বচ্ছ নেতা নেত্রী বা কর্মী সমর্থক দিয়ে ভর্তি তা নয়।
যার উদাহরণ আমরা বর্ধমান শহরেও দেখতে পাই। সবাই স্বচ্ছ হবে এই কথা তো আমিও বলতে পারি না, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন না, ওনার কাছেও এবং খবর যায় কে কি অভিষেক করছে না অভিষেক করছে। বন্দ্যোপাধ্যায়ও বলেন না। তারাও বলেন যে দল বড় দল, বিশাল একটা মহিরুহ হয়েছে, এখানে কোথাও কোথাও কিছু কিছু আগাছা জন্মালেও জন্মাতে পারে, তবে আমাদের সব নজর আছে, সেগুলোকে নিশ্চয়ই সঠিক সময়ে তার ব্যবস্থা গ্রহণ করবে। এটা বলেছেন, দেখেছেন, আপনারা শুনেছেন এগুলো কথাবার্তা। তো এখানে এই বিষয়ে তো আমার আর বলার কিছু নেই, তো তারা নজর রাখছেন। তবে এবার বলি আপনাকে, একটা বৃহৎ গাছ ফল দিয়েছে, অনেক আম হয়েছে, অনেক জাম হয়েছে, অনেক লেবু হয়েছে, সবগুলোই একদম খাওয়ার উপযুক্তভাবে আপনি, আপনার বাড়ির কথা বলছি, পাবেন? কিছুটা তো পচে যায়, কিছুটা তো খারাপ হয়ে যায়, সে তো অন্য পাখি ঠোকরালে নষ্ট কিছু হয়। কিছু না কিছু ভাবে, কোনো না কোনো ভাবে হয়। এটা তারই কিছু কিছু ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো খবর রাখছেন, তো তাদের সঠিক সময়ে ব্যবস্থা তো গ্রহণ আমরা কি করবেন। মনে হয় বিধানসভা ভোটের আগে, ঠিক আগে, একদম আগে আবার ওয়াশিং মেশিনে যাওয়ার চল শুরু হয়ে যাবে? ওয়াশিং মেশিন বলতে বিজেপির দিকে আমার আমার মনে হয় না, কারণ পশ্চিমবাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। তার কারণ হচ্ছে, বুথ স্তর পর্যন্ত কর্মীদের সংগঠন যদি না থাকে, তাহলে সে রাজনৈতিক দল পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে এই পারে না। মুহূর্তে আমি আপনাদের আমি বলি, উদাহরণ দিচ্ছি, বাম জামানায় 34 বছর বাম জামানায় কংগ্রেস বুথ স্তর পর্যন্ত সংগঠন মজবুত করতে পারেনি বলে ক্ষমতায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে আলাদা হয়ে গিয়ে ওই সংগঠন, ওটা বুঝতে পেরেছিলেন উনি, ওই সংগঠনকে বুথ স্তর পর্যন্ত নিয়ে গেছেন বলেই ক্ষমতায় এসেছেন। আর পশ্চিমবাংলায় বিজেপি বুথ স্তর পর্যন্ত ক্ষমতায় আসেনি, আসতেও পারবে না। তার কারণ, কদিন আগে ওদের জেলা সভাপতি একটি এলাকায় প্রচার করতে গিয়ে তারই দলের পুরনো কর্মীর সামনে পড়েছেন, পরেই গাড়ি থেকে চেপে পালিয়ে গেলেন। তা মানুষ কি ওনাকে ভরসা করবেন? ওই দলকে ভরসা করবেন কেন? ওই জন্যই কি বিজেপির নেতাদেরকে আপনারা সমর্থকদের উস্কে দিয়ে খেদান? না না, সুকান্ত বিজেপি মজুমদার, বিজেপি বিজেপি সমর্থকদের আপনার শুভেন্দু অধিকারী বারবার যারা আক্রান্ত হন, গাড়ি কাঁচ ভাঙা হয়, এমনকি জেপি নাড্ডা, তারও গাড়ি কাঁচ ভাঙা হয়েছিল। তো ভুল, আমি বলি এগুলো ভুল কথাবার্তা প্রচার করার জন্য। শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এটা বাংলার কালচার নয়। বাংলার, আমি বিশ্বাস করি, বাংলার মেজরিটি সনাতনী ভাইয়েরা, বোনেরা, দিদিরা, মায়েরা, পিতৃ সম যারা আছেন, তারাও এই কথা, শুভেন্দুর এই কথা সঙ্গে সহমত পোষণ করেন না। শুভেন্দু একাই তো বিজেপি নন। শ্রমিক ভট্টাচার্য বলছেন আমাদের কাছে হিন্দু মুসলিম সবাই সমান, সবাইকে চাই। শ্রমিক ভট্টাচার্য এই কথা বলছেন, আবার শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে মহিলা কথা বলছেন। কোনটা বিশ্বাস করব? আমরা একদম শেষ দিকে, আমি শেষ প্রশ্নে আসি এবার। সেটা হচ্ছে যে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পাবে? 250+। 250+, অন ক্যামেরা বলছেন? অন ক্যামেরা, অন ক্যামেরা। এটাও কি আপনার ওই রাজনৈতিক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে? না, আর হ্যাঁ, এর সঙ্গে একটা কথা যোগ করব, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ভোটটাকে শুভেন্দু বা তাদের এখানকার মানে রাজ্য নেতৃত্বের কথাই বাদ রেখে দিয়েছে বিচার ব্যবস্থা, যারা বিচারকরা এসেছেন, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আমি বলছি শ্রী চক্রবর্তী চট্টোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, KHN খান, বাংলাতে খাঁ, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে এত লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে এইভাবে, টেগর ঠাকুর, এই যে এইভাবে যে এগুলোকে বাদ দিয়েছে, এগুলো সঠিক করে দেওয়া দরকার। যারা দায়িত্ব নিয়ে এসেছেন তারা এইগুলো যদি সঠিক করে দেন, তার 250+। আর যদি এই অবস্থাতেই থাকে, তাহলে আমরা মেজরিটি তো অবশ্যই পাবো, সরকার তো আমরাই করবো। আপনাদের প্রধান প্রতিপক্ষকে বিজেপি না তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম? আমরা আমরা ফার্স্ট বয়, সেকেন্ড, থার্ড, ফোর্থ কে হবে তাদের লড়াই তারা বুঝছে, করে দিক।
তারা করুক। এটুকু আত্মবিশ্বাস আপনার আছে? আমরা ফার্স্ট বয়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যিনিই প্রার্থী হন, কত লিড থাকতে পারে অ্যাপ্রক্সলি? মিনিমাম 10,000 প্লাস, ম্যাক্সিমাম 25,000 প্লাস। মানে গতবারের রেকর্ড, মানে যে মার্জিন তাকে ছাড়িয়ে চলে একদম যাবে। একদম মিনিমাম 10,000 প্লাস, ম্যাক্সিমাম 25,000 প্লাস। বর্ধমান দক্ষিণের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাকে চাইছেন? আমি চাওয়ার কেউ নই, দল যাকে দেবে, দল যাকে ঠিক করে দেবে। আমি দলের একনিষ্ঠ সৈনিক, দল যাকে ঠিক করে আমি তার জন্য রাস্তায় নামবো। শেষ প্রশ্ন আজকের ইন্টারভিউ, আপনার যে পার্টি অফিস, যে চেয়ারে আপনি বসতেন, সেখানে আপনাকে আবার কবে দেখা যাবে? যে পার্টি অফিসে আমি বসতাম সেখানে কবে দেখা যাবে? মানে জেলখানা মোড়ে। জেলখানার মোড়ে যে পার্টি অফিস। আপনারা এটা একটু খোঁজ খবর রাখবেন। আশা করছি সময় সামনেই এসে যাচ্ছে। সময়ে তো একটা বিধানসভা, কালচক্র, এই বিধানসভা ভোটটাই তো বলছি, সময় মানে বিধানসভা ভোট। তার আগেই আমরা দেখতে পাবো। আমি আমার 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 যেটা মনের যে কথাটা সেটা বললাম। হ্যাঁ, আপনি বিধানসভা হয়তো ভোট- বিস্তারিত ব্যাখ্যা করবেন না এখন, স্বাভাবিক। হ্যাঁ। গোপন রণনীতি কি আছে না, সেটা নিশ্চয়ই রণনীতির আপনি ব্যাপার নেই, রণনীতি ব্যাখ্যা নয়। করবেন না। রণনীতি নয়, দেখুন নির্বাচন তো নির্বাচন কার্যালয় থেকে পরিচালনা হয়। আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করব তখন নিশ্চয়ই তো কার্যালয় থেকেই আমাকে করতে হবে, থাকতে হবে, কার্যালয়ে বসতে হবে, যেতে হবে। তো তাহলে সেটা নিকটেই আসছে। ভোট তো আমাদের নিশ্চিত এপ্রিল মাসের মধ্যে হবে, কারণ মে মাসের সরকার গঠন করতে হবে। তাই উইদিন দি মান্থ অফ এপ্রিল আমরাও জেলখানা মোড়ে পার্টি অফিসে দেখতে পাবো। ইউ ক্যান সি, পুরোনো চেয়ারে পাবো না পাশের ইউ চেয়ারে? ক্যান সি। এটা দেখুন, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়। কোন চেয়ারে বসবো, কোন চেয়ারটাতে বসলাম না, এটা কোনো ব্যাপার নয়। দেখুন, সম্মান, যে জায়গা থেকে আমি বলেছি আমি সম্মানের সঙ্গে রাজনীতি করব, সম্মান ছাড়া রাজনীতি করিনি, কোনোদিন করবও না। আমার বিশ্বাস সেই সম্মান এই নির্বাচনে, 26-এর নির্বাচনে, বিধানসভার আগে আমার যে সম্মান, দল নিশ্চয়ই আমাকে সে সম্মান দেবে। তো দর্শক বন্ধুরা, আজকে বর্ধমানের অন্যতম বহুল বিতর্কিত এবং চর্চিত চরিত্র, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল রব এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। উনি অনেক কথা রেখে ঢেকে প্রোটোকলি, যেহেতু দীর্ঘ 44 বছর 42 বছরের ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তাই অনেকটা ডিফেন্সে খেললেন, কখনো অফেন্সে খেললেন, কখনো আপনি বলকে ছেড়ে দিলেন। তো সব কিছু নিয়ে আমরা মুদ্রা যে জায়গাটা আসতে পারছি সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক এবারের ইলেকশনে কোনো প্রভাব ফেলবে না, নাম্বার ওয়ান। ওনার যে সামগ্রিক যে ইন্টারভিউ আমরা করলাম, সাক্ষাৎকার নির্যাস। 2 নম্বর, খুব বেশি হলে 250 এবং খুব কম হলেও 230 প্লাস এই ভোটে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সরকারে আসছেন। 3, খোকন দাস আজও যদি তাকে সম্মানের সঙ্গে ডাকে তিনি এক কথায় দৌড়ে যাবেন। 3, 4, দল যাকেই প্রার্থী করুক, সেটা খোকন দাস হলেও তিনি তার হয়ে প্রচার করবেন। 5, তাকে বিধানসভা ভোটের আগেই তার যে পুরনো আস্তানা, তার যে রাজনৈতিক কার্যালয়, যেখান থেকে তিনি রাজনৈতিক কর্মসূচি করতেন, জেলখানা মোড়ের পার্টি অফিস, সেখানে বিধানসভা ভোটের আগেই তাকে দেখা যেতে পারে। এটা তার কিছু একটা, তার মনের মধ্যে বা কিছু একটা, তার বিস্তারিত ব্যাখ্যা করলেন না, সেখানে দেখা যেতে পারে। এবং সবশেষে এরা বললেন, রাজনৈতিক অভিজ্ঞতায় খোকন দাস আগের থেকে অনেক বেশি পরিপক্ক হয়েছেন এবং বিধায়ক হিসাবে খোকন দাস অনেক কাজ করেছেন। যেটুকু কাজ করা দরকার, যা কাজ করা দরকার মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে, খোকন দাস যথেষ্ট ভালো কাজ করেছেন। ফলে আম জনতা যেটা ভাবছিলেন এতদিন ধরে যে খোকন দাসের সাথে আব্দুল রবের বিশাল কোনো দূরত্ব আছে, একে সাপে নেউলে সম্পর্ক, তা কিন্তু আদৌ নয়। এটা আজকে পরিষ্কার হয়ে গেল, কারণ তিনি নিজেই স্বীকার করলেন ডাইরেক্ট না হলেও ভায়া মাধ্যমে খোকন দাসের সঙ্গে তার কথাবার্তা হয়, যোগাযোগ হয়, একে অপরের খোঁজখবর রাখেন। আগামী 26-এ বিধানসভার বেশি দিন নেই, তারপর আবার আমরা রববাবুকে নিশ্চয় স্টুডিওয়ে পাবো। তখন দেখা যাক রাজনৈতিক সমীকরণ কি বলে। সেই অবস্থায় আব্দুল রবের রাজনৈতিক যে অবস্থান, তার কোনো পরিবর্তন বর্তমান সময়ের থেকে হয় কিনা। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে। নমস্কার। নমস্কার।